আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা ইউনিট 6-এর লেসন 5-এর এ ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস, হ্যাঁ এটা আজকে আমরা পড়ব। সুখের স্থান, সুখের ভূমি, তাই না? এটা মূলত ভুটান খুবই কি বলা যায় এটাকে, আরামদায়ক জায়গা। ইউনিট 6 লেসন 5A ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। আমরা যদি একটু দেখি, একটু উচ্চারণগুলো একটু খেয়াল করবা তোমরা পড়ার সময় অবশ্যই। এখানে প্রথমত যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে আর্চারি। হ্যাঁ, আর্চারি শব্দের অর্থ হচ্ছে ধনুর্বিদ্যা, ধনুর্বিদ্যা বা ধনুকবিদ্যা। ইউজ অফ বো অ্যান্ড অ্যারো, যেখানে তীর এবং ধনুক ব্যবহার করা হয়। ঠিক আছে, তীর এবং ধনুক ব্যবহার করা হয়, এটাকে বোম্যানশিপ বলে। হ্যাঁ, বোম্যানশিপ হচ্ছে তোমার ধনুকবিদ্যা। এটার কোনো অ্যান্টোনিম নেই। বিলিফ শব্দের অর্থ কি? বিলিফ শব্দের অর্থ হচ্ছে রিলিজিয়াস ক্রিড অর ফেইথ, ধর্মীয় বিশ্বাস। এই বিলিফটা হচ্ছে ধর্মীয় বিশ্বাসকে বোঝানো হয়। ঠিক আছে, রিলিজিয়াস ক্রিড অর ফেইথ, হ্যাঁ, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আমাদের যে ধারণা সেটা। ফেইথ মানে বিশ্বাস। এখানে আইডিওলজিও বলা হয়। দেখো, আমরা কিন্তু এখান থেকে আইডিওলজিও ব্যবহার করি। লাইক এই যে দেখো, আইডিওলজি কেমন, তার আইডিওলজি কেমন, সে কোন ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী, এটা আর কি হচ্ছে আইডিওলজি। আর এখান থেকে আমরা ডিসবিলিফ আর মিসট্রাস্ট পাই। ডিসবিলিফ আর হচ্ছে মিসট্রাস্ট, হ্যাঁ, এইটা। বাউন্ডেড শব্দের অর্থ হচ্ছে বেষ্টিত। বাউন্ডেড শব্দের অর্থ হচ্ছে বেষ্টিত। কি দ্বারা বেষ্টিত? এনক্লোজড মানে আবদ্ধ বা বেষ্টিত। অর শাট ইন অন অল সাইডস অ্যাজ বাই অ্যান অর্ডার, মানে কোনো আদেশ দ্বারা মানে আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা বন্ধ করে দেওয়া যায় সেটাই হচ্ছে আমাদের এখানে বাউন্ডেড বা সীমাবদ্ধ। এনক্লোজড আবদ্ধ বলা যায়। হ্যাঁ, সারাউন্ডেড, আমরা এখানে এনক্লোজড পেয়েছি, এখানে বাউন্ডেড পেয়েছি। এখানে বর্ডারটাও বলা যায়, আবার সারাউন্ডেডও বলা যায়। তাহলে এনক্লোজড, বাউন্ডেড, সারাউন্ডেড, বর্ডার, টোটাল 4টা আছে, তাই না? এইগুলোর জাস্ট বিপরীতই আর কি। সারাউন্ডেডের তো বিপরীত, মানে এক কথা সরাসরি বিপরীত নাই। আমরা আনবাউন্ডেড বা আনকনফাইন্ড, এই যেখানে কনফাইন্ড কথাটাকেও তুমি যুক্ত করে ফেলবা। সারাউন্ডেড, বর্ডার্ড, কনফাইন্ড মানে আবদ্ধ থাকা। কনফাইন্ড মানে চারদিক দিয়ে পরিবেষ্টিত। সারাউন্ডেড, কনফাইন্ড, বর্ডার্ড, বাউন্ডেড, এনক্লোজড মানে আবদ্ধ। ঠিক আছে, আবদ্ধ করা। এনক্লোজ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ করা, এনক্লোজড শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ। এখানে সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, খেয়াল রাখবে। আর আনবাউন্ডেড বা আনকনফাইন্ড বলা যায়। এখন সেলিব্রেট শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা। ভার্ব হিসেবে হচ্ছে সেলিব্রেট শব্দের অর্থ উদযাপন করা। টু অবজার্ভ বা স্পেশাল ইভেন্ট, হ্যাঁ, একটি বিশেষ ঘটনাকে কি করা? অবজার্ভ করা। এখন অবজার্ভ বা হোল্ড দুইটাই হয়, অবজার্ভ অথবা হোল্ড শব্দের অর্থ উদযাপন করা। অবজার্ভ শব্দের অর্থ উদযাপন করা, সেলিব্রেট শব্দের অর্থ উদযাপন করা, হোল্ড শব্দের অর্থ উদযাপন করা। আর উদযাপন না করাকে ডিসরিগার্ড বলা হয়, মানে বিবেচনায় না আনা। রিগার্ড মানে বিবেচনা করা, হ্যাঁ, রিগার্ড শব্দের অর্থ বিবেচনা করা। আর ডিসরিগার্ড মানে হচ্ছে সেটাকে না ধরা। আমরা বলি না, আমরা একে গোনার মধ্যেই ধরি না, গণনার মধ্যেই ধরি না, সেই রকম হচ্ছে ডিসরিগার্ড। অসম্মান করা মানে হচ্ছে সঠিক গুরুত্ব না দেয়া। আর ওভারলুকটা কয়েক হাজারবার পড়ানো হয়েছে তোমাদের। লুক মানে হচ্ছে দেখা, ওভারলুক মানে দেখেও না দেখার ভান করা। ঠিক আছে, তাহলে আমরা ওভারলুক বলতে এখানে কি করা? ওভারলুক শব্দের অর্থ হচ্ছে উদযাপন না করা বা অতটা গুরুত্ব না দেয়া। ইনঅ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে মঞ্চস্থ করা মানে হচ্ছে পারফর্ম করা। সেটা যে মঞ্চের উপরেই হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সেটাকে পারফর্ম করা। হ্যাঁ, সেটাকে কি করা? পারফর্ম করা। টু পারফর্ম আ প্লে, প্লে মানে হচ্ছে একটি নাটক বোঝায়, একটি ঘটনা বোঝায়, একটি নাটক, একটি ড্রামাকে পারফর্ম করা। আচ্ছা, এটাকে দেখো, স্টেজ শব্দের অর্থ হচ্ছে, স্টেজ কিন্তু নাউন, কিন্তু এটাকে ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। হ্যাঁ, ইনঅ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করে দেখানো, মঞ্চস্থ করা। এখানে স্টেজ এমনিতে সাধারণত নাউন, কিন্তু স্টেজকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। পারফর্ম মানে হচ্ছে যেটা করে দেখানো। পারফর্ম শব্দের অর্থ হচ্ছে কি? পারফর্ম শব্দের অর্থ হচ্ছে করে দেখানো। অ্যান্ড ইভলভ শব্দের অর্থ হচ্ছে বিকশিত করা, স্বাভাবিকভাবে বিকশিত করা। ডেভেলপ করা, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। আমরা ধীরে ধীরে, র্যাপিডলি মানে খুব দ্রুত, র্যাপিডলির বিপরীত হচ্ছে গ্র্যাজুয়ালি। আমরা গ্র্যাজুয়ালি খুব ক্রমশ বা স্বাভাবিকভাবে যেটাকে কি করি? বিকশিত হতে দেই বা বিকশিত করি, সামান্য পরিমাণ ডেভেলপ করি, সেটাই হচ্ছে ইভলভ। আচ্ছা, এখানে এমার্জ শব্দের অর্থ কি? এমার্জ শব্দের অর্থ প্রথমবার যেটা আসে,
প্রথমবার প্রকাশ পাওয়া যেটা, সেটাই হচ্ছে এমার্জ। ঠিক আছে, দেখা যায় না আমাদের প্রথমবার হয়তো ক্রিকেট খেলার মধ্যে যারা প্রথমবার এসে ভালো পারফর্ম করে, হ্যাঁ, তাদের মধ্যে একজনকে আমরা এমার্জিং প্লেয়ার বলি, তাই না? তো সেটাই হচ্ছে এমার্জ, এখান থেকে এমার্জ আসছে। এমার্জ শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে বিকশিত হওয়া বা করা। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া। ডিটেরিওরেট, ডিটেরিওরেট শব্দের অর্থ হচ্ছে বিকশিত করা, মানে এক কথা বাড়তে দেয়া আর আড়াল করা। বাড়তে দেয়া, এই পাশেটা হচ্ছে বাড়তে দেয়া, উন্নয়ন ঘটানো, আর এই পাশেটা হচ্ছে কি করা, তোমার অদৃশ্য করা, আড়াল করা। এক্সচেঞ্জ শব্দের অর্থ কি? এক্সচেঞ্জ শব্দের অর্থ বিনিময় করা, একটার বিনিময় একটা দিয়ে আরেকটা নেয়া। হ্যাঁ, টু গিভ অ্যান্ড রিসিভ রেসিপ্রোকালি, মানে একে অপরের সাথে কি করা, দেয়া নেয়ার সম্পর্ক আর কি। এখানে বলা হবে হচ্ছে এক্সচেঞ্জ। ট্রেড মানে বাণিজ্য, কিছু দিব কিছু নিব এরকম। আর ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ মানে হচ্ছে নিজেদের মধ্যে দেয়া নেয়ার সম্পর্ক। ঠিক আছে, আর শুধুমাত্র নিজের কাছে রেখে দেয়া সেটা হবে হচ্ছে কিপ অথবা রিটেন। কিপ অথবা কি হবে, রিটেন হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পারি ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল শব্দের অর্থ উৎসব। আর পিরিয়ডিক কমেমোরেশন মানে একটা নির্দিষ্ট সময়ে হয় এমন একটা অনুষ্ঠান। অ্যানিভার্সারি আর সেলিব্রেশন। ঠিক আছে, এটা অ্যানিভার্সারি অথবা সেলিব্রেশন, উদযাপন বোঝায়। এবং এই উদযাপনটা কখন হয়, একটা নির্দিষ্ট সময়, বছরের সারা বছর কিন্তু হয় না। এই যে ফিস্ট কথাটা দেখবা, ফিস্ট আমরা যা সাধারণত বহুভাতকে বলি ব্রাইডাল ফিস্ট, ব্রাইডাল ফিস্ট। এখন এটা কি সারা বছর হয় নাকি শুধুমাত্র বিয়ের পরের দিনই হয় বউ ভাত? বিয়ের পরের দিনই হয়, তাই না? এখন বিয়ে ছাড়া কিন্তু বউ ভাতও হওয়া সম্ভব না। তাহলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা নির্দিষ্ট সময়ে হওয়া যেটা অনুষ্ঠানটা, সেটাই হচ্ছে ফেস্টিভ্যাল বা উৎসব। এখানে সেলিব্রেশন বা এই যে গালা, হ্যাঁ, গালাও বলা যায়, দুইটা সেম উচ্চারণ আসে বা সেম মিনিং দেয়। সেলিব্রেশন বলা যায়। ফেস্টিভ্যাল শব্দের অর্থ হচ্ছে একটা কমেমোরেশন, হ্যাঁ, একত্রিত হওয়ার একটা অনুষ্ঠান। অ্যানিভার্সারি বলা যায়, সেলিব্রেশন বলা যায়। ঠিক আছে, ফিস্ট মনে রাখবা এখানে, ফেস্টিভ্যাল, ফিস্ট। গালা একা বসে না, গালা ডে বলা হয়। ফিয়ার্স, ফিয়ার্স মানে প্রচণ্ড বা ভয়ঙ্কর। ফিয়ার্স শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড বা ভয়ঙ্কর। এখানে আমরা ভায়োলেন্টকে পাচ্ছি, এখানে র্যাগিংকে পাচ্ছি, টেরিবল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এটা। ফিয়ার্স, ফিয়ার্স মানে ভয়ঙ্কর। হ্যাঁ, আর যেখানে ভয়ঙ্কর নাই মানে তীব্রতা নাই, ইন্টেন্সিটি নাই, সেখানেই হচ্ছে জেন্টেল বা মিল্ড, সামান্য পরিমাণ, যেটা তোমার উপরে খুব বেশি প্রভাব ফেলবে না বা তোমার কোনো ক্ষতি হবে না, সেটাই হচ্ছে জেন্টেল অথবা মিল্ড। আচ্ছা, ল্যান্ডলক আমরা দেখতে পারি। ল্যান্ডলক, ল্যান্ডলক মানে শব্দের অর্থ হচ্ছে স্থলভাগ দ্বারা বেষ্টিত। ল্যান্ডলক, সারাউন্ডেড বাই ল্যান্ড মানে চারপাশে শুধু কি, ভূমি। চারপাশে কি আছে, ভূমি। যেমন আমরা বাংলাদেশের 3 দিকে কিন্তু ভূমি। ঠিক আছে, একদিকে হচ্ছে জল, তিন দিকে স্থল, তাহলে স্থল দ্বারা বেষ্টিত বা 3 দিকটা হচ্ছে ল্যান্ড লক। ঠিক আছে, এখানে ইনল্যান্ড মানে ল্যান্ডের মাঝে, 4টা ল্যান্ডের 4 দিকের যদি ল্যান্ড থাকে সেই ল্যান্ডের মাঝে বোঝাতে ল্যান্ডলক বোঝানো হয়। সারাউন্ডেড মানে ঘেরা। আর যে পাশে কি থাকে না, চারপাশ, বাংলাদেশের কোস্টাল এরিয়া কোন কয়টা, একটা। হ্যাঁ, কয়টা সাইড কোস্টাল, মানে একটা সাইড কোস্টাল, মানে বাংলাদেশের দক্ষিণ দিকটা মানচিত্রের নিচের দিকটা মূলত কি, কোস্টাল, বা এখানে কি রয়েছে তোমার জলভূমি রয়েছে বা হচ্ছে জল, পানি। মোনাস্টেরি, মোনাস্টেরি শব্দের অর্থ মঠ। এ হাউস অর প্লেসকে বোঝায়, সেই হাউস বা সেই প্লেসকে বোঝায়, একটা জায়গা বা একটা বাসা, একটা বাড়ি, এটাকে বোঝানো হয়। অফ রেসিডেন্স থাকার জায়গা, অকুপাইড দখল করা হয়, বাই এ কমিউনিটি অর পার্সন, একটি সম্পূর্ণ একটা সম্প্রদায় বা সম্পূর্ণ কিছু পার্সন মিলে এটাকে কি করে, দখল করে নিয়েছে। তাহলে একটা হাউসকে বোঝানো হয় অথবা সেই হাউসের স্থানকে বোঝানো হয়, একটা হাউস বা প্লেসকে বোঝানো হয় যেখানে মূলত বসবাস করা হয়। ঠিক আছে, আর এখানে মূলত স্পেশালি মঙ্কস, সন্ন্যাসী বা ভিক্ষু দ্বারা, সন্ন্যাসীদের দ্বারা, ভিক্ষুক দ্বারা বা প্রচারক দ্বারা। হ্যাঁ, এখানে মূলত আমরা প্রিচার ইউজ করি, প্রিচার বা প্রচারক, যারা কোনো কিছু প্রচার করতে আসে তাদেরকে মঙ্কস বলা হয়। তাদের দ্বারা অকুপাইড বা দখলকৃত জায়গাকে মঠ বলা হয়। মঠ মনে রাখবা, হ্যাঁ, মঠ শব্দের অর্থ হচ্ছে স্থান বা বাড়ি। অ্যাবে, ক্লোয়েস্টার, অ্যাবে আর হচ্ছে ক্লোয়েস্টার, আর এটার বিপরীত হচ্ছে সেকুলার। যার এখানে মনে রাখবা যে যেখানে কি বলা হয়েছে স্পেশালি মঙ্কস, এখানে যারা ধর্ম প্রচারক যারা, তারাই হচ্ছে কি, এখানে একটু বিষয় আছে, আই থিঙ্ক এখানে সেকুলার কথাটা আছে না, সেকুলার কথাটা এইটার সঙ্গে মঙ্কের সঙ্গে সবচেয়ে বেশি যায়। ঠিক আছে, এটার সঙ্গে সবচেয়ে বেশি যায়। আমাদের এখানে অ্যাবে বা ক্লয়েস্টার, মোনাস্টেরি, তারপর যেখানে মঙ্ক আমরা দেখতে পাচ্ছি, তাই না?
সন্ন্যাসী বা ভিক্ষু। প্রায়েস্ট বা হচ্ছে প্রিচার, আমরা যে ইসলাম প্রিচার বা ধর্মপ্রচারক বলি না, তো যারা ধর্মপ্রচারক বা হচ্ছে এখানে সন্ন্যাসী বা ভিক্ষু, এখানে কিন্তু ভিক্ষুক বইল না, যাদের মধ্যে নির্দিষ্ট একটা আকাঙ্ক্ষা থাকে এবং সেই উদ্দেশ্যে তারা বাসা থেকে বের হয়, হ্যাঁ, তাদেরকে বলা হয় হচ্ছে সন্ন্যাসী বা ভিক্ষু। এটার সিনোনিম হচ্ছে রেকলুজ বলা যায়। রেকলুজ শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসী, যারা নিজেরা কি বাসা থেকে বাইরে থাকে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে। আমরা প্রায়েস্ট বা প্রিচার বলতে পারি। এখানে তুমি চাইলে রেকলুজ কথাটাও ইউজ করতে পারো, RECLUSE, রেকলুজ, ঠিক আছে। আর এটার বিপরীত হচ্ছে ক্রিমিনাল বা মিসক্রিয়েন্ট, মানে হচ্ছে অপরাধী। তাহলে আমরা বুঝলাম ক্রিমিনাল মানে অপরাধী, মিসক্রিয়েন্ট মানে হচ্ছে অপরাধী। তাহলে অপরাধীর বিপরীতই হচ্ছে কি মঙ্ক। তাহলে আমরা কিন্তু এই সন্ন্যাসী বা ভিক্ষুককে কিন্তু আমরা ক্রিমিনালের পর্যায়ে ফেলতে পারি না। ক্রিমিনাল হচ্ছে বিপরীত, তার বিপরীত আবার হচ্ছে মঙ্ক। দ্যাট মিনস এটা ভালো ক্যারেক্টার বোঝায়। কেমন ক্যারেক্টার বোঝায়? ভালো ক্যারেক্টার বোঝায়, ঠিক আছে। তারপর হচ্ছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিফলিত করা। রিফ্লেক্ট শব্দের অর্থ হচ্ছে কি প্রতিফলিত করা। টু শো দ্য সাইন অফ নেচার অফ সামথিং, হ্যাঁ, শো দেখানো, সাইন অফ নেচার প্রকৃতির একটা চিহ্ন দেখানো, অফ সামথিং, হ্যাঁ, কোনো কিছুর চিহ্ন বা প্রকৃতির চিহ্ন দেখানো। কি দেখানো বোঝায়? প্রকৃতির চিহ্ন বোঝানো হয়। আচ্ছা, এখন রিফ্লেক্ট শব্দের মধ্যে আমরা ইমেজ অথবা শোকে দেখতে পারি। শো মানে হচ্ছে দেখানো, রিফ্লেক্ট মানে দেখানো, তারপর প্রতিফলিত করা বা হচ্ছে ইমেজ অথবা শো হচ্ছে দেখানো। কনসিল শব্দের অর্থ হাইড করা। তুমি চাইলে এখানে হাইড লিখতে পারো, HIDE। এটাকে কি বলা হবে? হাইড। এটাকে কি বলা হবে? হাইড। হাইড শব্দের অর্থ হচ্ছে দেখানো, ঠিক আছে। কনসিল শব্দের অর্থ হচ্ছে হাইড করা। হাইড শব্দের অর্থ কি দেখানো? হাইড শব্দের অর্থ দেখানো না, হাইড শব্দের অর্থ হচ্ছে লুকানো। একটা হচ্ছে দেখানো আর একটা হচ্ছে লুকানো, ঠিক আছে। এখানে আমি চাইলে ম্যানিফেস্ট বা প্রকাশ করাও দিতে পারি। ইমেজ, শো, ম্যানিফেস্ট প্রকাশ করা, হ্যাঁ, তোমাদের এটা অলরেডি শেখানো হয়েছে। ম্যানিফেস্ট মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া। কনসিল, হাইড এটা দ্বারা হচ্ছে লুকানো। সিঙ্গল। সিঙ্গল শব্দের অর্থ হচ্ছে ছাদে বা দেয়ালে ব্যবহৃত কাষ্ঠদণ্ড বা হচ্ছে কাঠের দণ্ড, যেটা উডেন, হ্যাঁ, মানে এক কথা কাঠ দিয়ে তৈরি। আমরা এখানে স্মল ফ্ল্যাট পিচ, মানে ফ্ল্যাট শব্দের অর্থ হচ্ছে সমতল। ফ্ল্যাট শব্দের অর্থ কি? ফ্ল্যাট শব্দের অর্থ হচ্ছে সমতল খণ্ড, অফ উড কাঠের খণ্ড, ইউজ টু যেটি মূলত ব্যবহৃত হয় কভার এ রুফ আর ওয়াল দেয়াল অথবা ছাদকে ঢাকার জন্য। তাহলে এখানে সিঙ্গেল দ্বারা মূলত দেয়াল অথবা কাঠ মানে ছাদকে ঢাকানো হয়, যেটাকে আমরা টাইল বলতে পারি। টাইল, এখানে দেখো আমরা টাইলস বলি না, টাইলস কিন্তু কাঠের তৈরি না, কিন্তু কাজটাই একই। কি করা হয়? হয় ছাদ অথবা দেয়ালকে ঢাকা হয়, হ্যাঁ, যদিও এটা কাঠের না, টাইলস তো কাঠের না, কিন্তু তোমার সিঙ্গেল হচ্ছে কাঠের। এটা এখানে হচ্ছে টাইললেস, এখানে টাইললেস। এখানে যদিও নাউন হিসেবে টাইললেস বলতে আমরা সেই খণ্ডকে বুঝাবো যেটি মূলত কি দেয়াল অথবা ছাদ ঢাকার কাজে ব্যবহৃত হয় না। ওকে, এরপরে আমরা যদি দেখি স্লপ। স্লপ, স্লপ শব্দের অর্থ কি? ঢালু। স্লপ শব্দের অর্থ হচ্ছে ঢালু বুঝায়। আচ্ছা, সাইড অফ হিল অর মাউন্টেন, এটা কি কিসে কি কাকে বোঝানো হয়? একটা হিল, পর্বত বা মাউন্টেন, পাহাড় বা পর্বতের একটা অংশ। এখন এইটা যদি পাহাড় পর্বত হয়, এই যে পর্বতের যে নিচের দিকে এই যে সাইডের যে অংশটা, এই সাইডের অংশটুকুই হচ্ছে ঢালু। এপাশেও একটা ঢালু আছে, এপাশেও একটা ঢাল আছে। ঢালও বলা যায়, ঢাল। ঢাল এই যে এখান থেকে ধীরে ধীরে নিচে আসা যায়, তাই না, বা উপরে ওঠা যায়, মানে যেটার থেকে আমরা ধীরে ধীরে উপরে উঠতে পারি যেখান থেকে, বা হচ্ছে নিচে নামতে পারি, সেটাই হচ্ছে ঢাল। জাস্ট একটা সাইডকে বোঝানো হয়। আর এটা দ্বারা অবলিক বলা হয়, অবলিক, অবলিকিউ বলে অনেকে, অবলিকিউ, অবলিকিউ। আর যদি ঢালের বিপরীত চাই, তাহলে ঢাল যেহেতু বাঁকা, স্ট্রেট মানে সোজা, বিপরীত স্ট্রেট শব্দের অর্থ হচ্ছে সোজা। থান্ডার শব্দের অর্থ কি? থান্ডার শব্দের অশানি বলা হয়। অশানি এইটা মনে রাখবা, কারণ বিভিন্ন রাইটারদের বইয়ে আমরা বজ্র বা ঝড়কে এই অশানি দ্বারা প্রকাশ করা হয়েছে। তুমি মনে রাখবা বজ্র, হ্যাঁ, থান্ডার শব্দের অর্থ বজ্র। লাউড নয়েজ ফলোয়িং লাইটিং, মানে এক কথা যেখানে কি থাকবে? নয়েজ থাকবে, শব্দ থাকবে, তার সাথে লাইটিংও থাকবে। নয়েজও থাকবে, লাইটিংও থাকবে, হ্যাঁ। এখানে রাম্বল অথবা রোয়ার, রাম্বল অথবা রোয়ার, গর্জন থাকবে, হ্যাঁ, রাম্বল থাকবে, রোয়ার, গর্জন থাকবে। এক কথায় হচ্ছে বিদ্যুৎ চমকানোর মতো শব্দও থাকবে, আলোও থাকবে। এখানে আমরা সাইলেন্স মানে নীরবতা, কোয়াইট মানে হচ্ছে নীরবতা। এখানে আমরা সাইলেন্সকে বেশি প্রিফার করব নীরবতা। এখানে আমরা সাধারণত যেহেতু নাউন হিসেবে নিচ্ছি, এখানে আমরা সাইলেন্সকে নাউন হিসেবে ব্যবহার করব। তারপরে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে জীববৈচিত্র্য।
কি বোঝানো হয়? বায়োডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে জীববৈচিত্র্য, বায়োলজিক্যাল ভ্যারাইটি। হ্যাঁ, বায়োলজিক্যাল ভ্যারাইটি মানে এক কথা, বায়োলজিক্যাল ভ্যারাইটি বলতে কি বোঝায়? জিনতত্ত্ব দিক থেকে, জিনতত্ত্বের দিক থেকে আলাদা। কিসের দিক থেকে? জিনতত্ত্বের দিক থেকে মূলত আলাদা বোঝায়। ঠিক আছে, তারপরে আমরা যদি একটু দেখি অ্যামং অ্যান্ড উইদিং প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিস, কিসের কাদের মধ্যে আলাদা? বা হচ্ছে প্লান্ট বিভিন্ন উদ্ভিদ একে অপরের সাথে আলাদা, বিভিন্ন অ্যানিমাল স্পেসিস এক কথা হচ্ছে প্রজাতি সমূহের মধ্যে, উদ্ভিদ প্রজাতি এবং প্রাণী সমূহের মধ্যে একে অপরের মধ্যে আলাদা, এরা একে অপরের সাথে সম্পূর্ণরূপে আলাদা। ইন অ্যান এনভায়রনমেন্ট, একটি পরিবেশে অবস্থিত। তাহলে বায়োডাইভার্সিটি হয় একটা পরিবেশে যেখানে বায়োলজিক্যাল ভ্যারাইটি দেখা যায়, মানে এক কথা ভ্যারাইটি বা বৈচিত্র্য, এটাই শুধু মনে রাখবা হচ্ছে ভ্যারাইটি, মনে রাখবা হচ্ছে ভ্যারাইটি। ভ্যারাইটি শব্দের অর্থ হচ্ছে বৈচিত্র্য। এটা হচ্ছে সিনোনিম নাই, সিনোনিম নাই, বৈচিত্র্যের সিনোনিম নাই, জাস্ট এখানে ভ্যারাইটি যেহেতু কথাটা এটার মধ্যে চলে আসছে, তুমি চাইলে এখানে বায়োলজিক্যাল ভ্যারাইটি ইউজ করতে পারো। তুমি যদি চিন্তা করো স্যার আমি এখানে ইউজ করব বায়োলজিক্যাল ভ্যারাইটি, বায়োলজিক্যাল ভ্যারাইটি, ইটস ওকে। আর ইউনিফর্মিটি হচ্ছে তোমার কি? সমতা, একতা। হ্যাঁ, ইউনিফর্মিটি। কনস্টিটিউশন শব্দের অর্থ হচ্ছে সংবিধান, এটা একটা ফান্ডামেন্টাল ল। হ্যাঁ, মৌলিক যে আইন, এই আইন সমূহের একটা খসড়া, মানে হচ্ছে তোমাকে কি বলা হয়? স্টেটমেন্ট, লিখিত অংশ। ডকুমেন্ট কন্টেইনিং ফান্ডামেন্টাল ল, যেখানে মৌলিক আইনগুলো থাকে। এক কথায় রুলস, এক কথায় এটাকে কি বলা হবে? রুলস বা আইন। এটার কোনো কি নেই, বিপরীত কোনো মিনিং নেই। আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি অ্যানার্কি। অ্যানার্কি শব্দের অর্থ হচ্ছে নৈরাজ্য, কিন্তু সেটা তো অবস্থাকে বোঝাচ্ছে, তাই না? যাই হোক, এফোর্ট, এফোর্ট শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা, এটা দ্বারা অ্যাটেম্প বোঝায়। এন্ডেভার, এন্ডেভার, এন্ডেভার শব্দের অর্থ হচ্ছে এফোর্ট বা প্রচেষ্টা। এন্ডেভার মানে হচ্ছে প্রচেষ্টা। নেগলিজেন্স মানে হচ্ছে কি? তোমার অবহেলা। নেগলিজেন্স শব্দের অর্থ হচ্ছে অবহেলা। এক্সিস্টেন্স শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। এক্সিস্টেন্স শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব, খেয়াল রাখবে এটা কিন্তু একটা নাউন। সামথিং দ্যাট এক্সিস্ট, এটার দ্বারা সেই বিষয়কে বোঝায় যেটা মূলত আছে, এক্সিস্ট করে, যেটা মূলত এক্সিস্ট করে, সেটাই হচ্ছে অস্তিত্ব। সার্ভাইভাল শব্দের অর্থ কি? সার্ভাইভাল বা প্রেজেন্স, উপস্থিতি বোঝানো হয়। কি বোঝানো হয়? উপস্থিতি। যেটা আছে, অস্তিত্ব যার আছে সে তো অবশ্যই উপস্থিত থাকবে। আর নন এক্সিস্টেন্স মানে যেটির কোনো অস্তিত্ব নয়, এখানে হচ্ছে কি হবে? ডেথ হবে। ঠিক আছে, এটা হবে হচ্ছে ডেথ। এখানে তোমরা ডেথ, টিএইচ, ডেথ। দেখো তোমার বইয়ে ডেথ দেয়া আছে, DEATH। আইডিয়াল, আইডিয়াল শব্দের অর্থ হচ্ছে আদর্শ। আইডিয়াল শব্দের অর্থ হচ্ছে আদর্শ, এটা কিন্তু আদর্শবান না। ইট ইজ আ কনসেপশন অফ সামথিং ইন ইটস পারফেকশন, মানে একটা পারফেক্ট একটা কনসেপশন, যেখানে কোনো ভুল ত্রুটি কিছু থাকবে না, সেটাই হচ্ছে আইডিয়াল। মডেল বা এক্সিলেন্ট আমরা বলি, মডেল অথবা এক্সিলেন্ট, যেটাকে আমরা আদর্শ ধরে নিতে পারি। ঠিক আছে, আর ইমপারফেক্ট বলতে হচ্ছে যার মধ্যে কি নেই? পারফেকশন নেই। আইডিয়ালের বিপরীত হচ্ছে ইমপারফেক্ট। ইন্ট্রুশন শব্দের অর্থ হচ্ছে অনুপ্রবেশ। ইন্ট্রুশন শব্দের অর্থ হচ্ছে অনুপ্রবেশ, অনাহুত প্রবেশ, মানে আমরা চাই না যে কেউ প্রবেশ করুক কিন্তু প্রবেশ করে ফেলছে, সেটাই হচ্ছে কি? ইন্ট্রুশন। আমরা যেমন ইন্টারাপশন বলি, আমরা বলি না কথার মধ্যে যদি কথা বলতেছে, স্যার সরি ফর ইন্টারাপশন। হ্যাঁ, আমরা যদিও এখানে কথা বলাটা ঠিক না, আমি একটু কথা বলতে চাই, এটাকে বলা হচ্ছে ইন্ট্রুশন অথবা ইন্টারাপশন। হ্যাঁ, এটা মনে রাখতে পারো, কারণ এটা কথার মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভদ্রতার খাতিরে, আমরা যদি মোডেস্টি দেখাতে চাই, আমাদেরকে মোডেস্ট হতে হলে এই কথাগুলো বলতে হয়, সরি ফর ইন্টারাপশন। হ্যাঁ, এরকম আমরা বলতে পারি। তারপরে হচ্ছে আমরা অনেক সময় বলি না, বোর্ডের কাছে যেতে চাইলে স্যার মে আই অ্যাপ্রোচ টু দ্য বোর্ড, আমি কি একটু বোর্ডের কাছে আসতে পারি? এরকম করে এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে। সরি ফর ইন্টারাপশন। সামথিং আনওয়েলকাম মানে যেটাকে মূলত কি করা হয়? স্বাগত জানানো হয় না, সেটাই হচ্ছে ইন্ট্রুশন। যে ঘটনাকে স্বাগত জানানো হয় না বা মনের মধ্যে একটু খুঁতখুঁতে ভাব থেকে যায়, কেন আসলো, কেন ঢুকলো এই লোকটা, সেটাকেই বলা হয় হচ্ছে ইন্ট্রুশন বা ইন্টারাপশন। যেখানে ইন্টারাপশন আর ইনক্রোচমেন্ট, ইনক্রোচ, হ্যাঁ, এটা হচ্ছে অনাহুত প্রবেশ বোঝায়, এখানে অ্যান্টোনিম নেই। ম্যান্ডেটরি মানে যেটা অবশ্যই লাগবে, সামথিং দ্যাট ইজ অব্লিগেটরি মানে যেটা তোমাকে বাধ্যতামূলক মানতেই হবে, সেটাই হচ্ছে বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি। অব্লিগেটরি বা কম্পালসারি যেটাকে বলা হয়, কম্পালসারি যেটাকে বলা হয় সেটাই হচ্ছে বাধ্যতামূলক। আমরা ডিসক্রিয়েশনারি,
হ্যাঁ, ডিসক্রিশনারি মানে হচ্ছে যেটা বিনোদনমূলক, তুমি চাইলে করতে পারো, না চাইলে কোনো ক্ষতি নাই, এরকম বোঝানো একটা, বা না চাইলে আমি ইচ্ছা হলে করলাম, ইচ্ছা হলো না করলাম না, সেটাই হচ্ছে ডিসক্রিশনারি বা অপশনাল। অপশনাল বলতে আমরা এই যে তোমরা দেখো অনেকে হায়ার ম্যাথ নিয়েছো, ওখানে কি ফোর্থ সাবজেক্ট হিসেবে হয়তো বা বায়োলজি নিয়েছো, আমি সায়েন্সের কথা বললাম, একটার পরিবর্তে আরেকটা নেওয়া যায়। আবার অনেকে হয়তো কম্পিউটার নিয়েছো, অনেকে হয়তো কৃষি শিক্ষা নিয়েছো, এটা অপশনাল, তুমি একটা বাছাই করে নিতে পারবে কোনটা তুমি পড়বা সেটা তোমার বিষয়। বাট তুমি কি বাংলা ইংলিশ এক্সচেঞ্জ করতে পারবা, ম্যাথ এক্সচেঞ্জ করতে পারবা? এই তিনটা কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না, হ্যাঁ, এগুলো কম্পালসারি। তাহলে কম্পালসারি এর বিপরীত হচ্ছে অপশনাল, কম্পালসারির বিপরীত হচ্ছে অপশনাল। ম্যান্ডেটরি যাকে বলা হয়। মিজার শব্দের অর্থ পরিমাপ করা, টু অ্যাসার্টেন দ্য এক্সটেন্ট অর ডাইমেনশন। অ্যাসার্টেন পরিমাপ করা বোঝায়, অ্যাসেস পরিমাপ করা, ডিটারমাইন শব্দের অর্থে পরিমাপ করা, গেস হচ্ছে অনুমাপ করা, অনুমান করা। তাহলে এখানে মিজার মানে পরিমাপ করা, পরিমাপের বিপরীত হচ্ছে অনুমান করা। আমি একটা জিনিস মেপে যদি বলি এটা হচ্ছে ধরো 2 গজ, আর এমনিতে বললাম না এটা মনে হয় 1.5 গজের মতো হবে, তাহলে একটা হচ্ছে পরিমাপ করা, অ্যাসেস বা কি বলা হয় এটাকে, মিজার বলা হয়, আর এটার বিপরীত হচ্ছে গেস করা। অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা, এটা নাউন। অব্লিগেশন এই যে TION দিয়ে শেষ হলে সেটা নাউন হয়। অব্লিগেশনস এগ্রিমেন্ট ইনফোর্সিবল বাই ল, এক কথায় বলতে হলে সশস্ত্রভাবে যেটাকে কি করা যায়, মানতে হয়। এক কথায় যদি তুমি না মানো তাহলে তোমার উপরে এনফোর্স করা হবে, তোমাকে সেটা মানতে বাধ্য করা হবে, সেটাই হচ্ছে অব্লিগেশন, বাধ্যবাধকতা, তোমাকে অবশ্যই মানতে হবে, রেসপন্সিবিলিটিস বা ডিউটিস বলা হয়। আর ওই যে ইচ্ছা হলে মানলাম, না হলে নাই, সেটাই হচ্ছে ডিসক্রিশন, যেটা উপরে আমরা দেখেছি। এটা দ্বারা মূলত নাউনকে বোঝানো হয়, হ্যাঁ, আইনগত বাধ্যবাধকতা। প্রিস্টাইন শব্দের অর্থ আদি, অকৃত্রিম মানে প্রাকৃতিক বোঝায়। অকৃত্রিম বলতে কৃত্রিম নয়, মানে এই হচ্ছে কি প্রাকৃতিক, আদি বা আদিম বোঝানো হয়, হ্যাঁ, প্রিস্টাইন। ইম্যাকুলেট অথবা আনস্পয়েলড, যেটি কখনো কি হয়ে যায় না, হ্যাঁ, যেটা মূলত ধ্বংস হয় না, রয়ে গেছে এমন, হ্যাঁ। এখানে আমরা যে কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া অর্থে স্পয়েলড বলতে পারি। এখানে আনস্পয়েলড মানে কি, যেটা এখনো ধ্বংস হয়নি, ঠিকই আছে, আনস্পয়েলড। প্রিস্টাইন মানে আদিম, এখন আদিমকাল থেকে যেটা রয়ে গেছে সেটাই হচ্ছে প্রিস্টাইন। আর স্পয়েলড মানে যেটা ধ্বংস হয়ে গেছে। স্পয়েলড শব্দের অর্থ ধ্বংস হয়ে গেছে। সেন্টেন্স শব্দের অর্থ কি, সেন্টেন্স শব্দের যদি সেন্টেন্স নাউন হিসেবে যখন বসে তখন অর্থ দেয় দুইটা, একটা হচ্ছে সেন্টেন্স বলতে আমরা বাক্যকে বুঝি, আর একটা হচ্ছে শাস্তিকে বুঝি। কিন্তু ভার্ব হিসেবে যখন সেন্টেন্স হবে, ইউ আর সেন্টেন্স টু ডেথ, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেন্টেন্স হচ্ছে এখানে ভার্ব হিসেবে বসবে, তখন হচ্ছে দণ্ডাদেশ দেয়া বা দণ্ড দেয়া, দণ্ডের আদেশ দেয়া, জাস্ট হচ্ছে তোমার কোনো বিচারক যে অর্ডারটা দেন সেটাই হচ্ছে কি সেন্টেন্স। এখানে টু গিভ অফিসিয়াল অর্ডার টু পানিশ সামওয়ান, কাউকে অফিসিয়ালি অর্ডার দেওয়া বা হচ্ছে কি বলবো আমরা এটাকে, হ্যাঁ, মানে বড় পর্যায় থেকে যখন কারো উপরে শাস্তি আসে বা অর্ডার আসে তখনই সেটা সেন্টেন্স হয়ে যাবে। কনডেম, এই যে কনডেম, এটা মনে রাখবে, কনডেম। পানিশ মানে হচ্ছে শাস্তি দেয়া, আর কাউকে ছেড়ে দেয়া, শাস্তি না দেয়া। অ্যাকুইট মানে হচ্ছে ছেড়ে দেয়া। এক্সোনারেট, 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 ঠিক আছে। স্পেসিফিক মানে সুনির্দিষ্ট, সার্টেইন যাকে আমরা বলি। হ্যাভিং এ স্পেশাল অ্যাপ্লিকেশন, বিয়ারিং অর রেফারেন্স, এখানে পার্টিকুলার নির্দিষ্ট করে বোঝায়, এক্সাক্ট নির্দিষ্ট বোঝায়। তুমি এখানে সার্টেইন লিখতে পারো, কি লিখতে পারো, সার্টেইন, ঠিক আছে। আরও আছে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, এখানে ডেফিনিট দিতে পারো, এইখানে ডেফিনিট ব্যবহার করতে পারো। এখানে আনস্পেসিফিক আর হচ্ছে ইনডেফিনিট, ওকে। স্ট্রিক্ট শব্দের অর্থ কি, স্ট্রিক্ট শব্দের অর্থ হচ্ছে কঠোর অথবা কড়া। স্ট্রিক্ট শব্দের অর্থ কঠোর বোঝায় অথবা কড়া বোঝায়। ক্যারেক্টারাইজড বাই অর অ্যাক্টিং ইন ক্লোজ কনফর্মিং ইন টু রিকোয়ারমেন্টস অর প্রিন্সিপাল, রিকোয়ারমেন্টস অর প্রিন্সিপাল, এক কথায় মানে সেটা মানতেই হবে এবং সেটা মানার জন্য কড়া আদেশ বা কড়া বা হচ্ছে স্ট্রিক্ট, এক কথায় যেটাকে স্টার্ন, স্টার্ন মানে হচ্ছে কঠিন, হ্যাঁ, টাফ মানে কঠিন, আর যেটা কঠিন না সেটাকে বলা হয় ফ্লেক্সিবল বা লেনিয়েন্ট, হ্যাঁ, ফ্লেক্সিবল অথবা লেনিয়েন্ট। আর সাপোর্টে যাই, সাপোর্ট মানে সমর্থন করা, সাহায্য করা। টু হেল্প সামথিং টু ডু, কাউকে কিছু করতে সাহায্য করা, হেল্প। তাহলে সাপোর্ট শুধু সমর্থন না, সাপোর্টের মধ্যে কাউকে কিছু করতে হেল্প করাও বোঝায়। জাস্টিফাই করা, জাস্টিফাই শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা, সমর্থন করা, হ্যাঁ, জাস্টিফাই করা হচ্ছে, এখানে মনে রাখবে এই জাস্টিফাইয়ের ব্যবহার কিন্তু প্রচণ্ড ব্যাপক অর্থ রয়েছে এটা, হ্যাঁ, জাস্টিফাই। তাহলে এখানে জাস্টিফাই শব্দের অর্থ হচ্ছে কি করা, জাস্টিফাই শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা। প্রমোট করা, প্রমোট করা শব্দের অর্থ সমর্থন করা। বলে না যে আপনারা এটাকে প্রমোট করেন,
হ্যাঁ, ফেসবুক, ইউটিউব আমরা এগুলো দেখি। প্রমোট করা মানে হচ্ছে সমর্থন করা, সাহায্য করা। উইকেন মানে দুর্বল করে দেয়া, তুমি ইচ্ছা করে কাউকে যদি দুর্বল করে দিতে চাও তাহলে কি তুমি কি সাহায্য করছো তাকে? অবশ্যই না। হ্যাঁ, অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা। তাহলে যে একটা দ্বারা বোঝাচ্ছে সমর্থন করা, আর সমর্থন না করলে সেটা হয়ে যাবে অপোজ করা। তাহলে আমি জাস্টিফাই করব নাকি অপোজ করব, এটা আমার বিষয়। জাস্টিফাই করা মানে সমর্থন করে সাহায্য করা, অপোজ করা মানে হচ্ছে সমর্থন না করা, বিরোধিতা করা এবং তাকে সাহায্য না করা। ভ্যালুজ মানে মূল্যবোধ। হ্যাঁ, ভ্যালুজ শব্দের অর্থ মূল্যবোধ। শুধুমাত্র ভ্যালু মানে মূল্য, কিন্তু ভ্যালুজ শব্দের অর্থ হচ্ছে মূল্যবোধ। বিলিফ অ্যাবাউট রাইট অ্যান্ড রং, বিলিফস মানে বিশ্বাস। হ্যাঁ, তাহলে এখানে ভ্যালুজের সাথে বিলিফসটা যায়। রাইট অ্যান্ড রং, হ্যাঁ, রাইট অ্যান্ড রং, সত্য মিথ্যার বিশ্বাস। বিলিফস বুঝায় প্রিন্সিপালস বা আইন বুঝায়, নীতি বুঝায়। আর ডিসবিলিভস আর ভাইস, এখানে ভাইস বলতে হচ্ছে অবিশ্বাস। ভাইস বলতে কি বোঝায়? ভাইস শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস। আমরা যদি একটু দেখি ভেজিটেশন শব্দের অর্থ উদ্ভিজ্জ। প্লান্টস ইন জেনারেল, হ্যাঁ, সাধারণ অর্থে হচ্ছে কি উদ্ভিদ বোঝাচ্ছে। ভেজিটেটিং হচ্ছে উদ্ভিদকে বোঝাচ্ছে। প্লান্ট দ্বারা মূলত উদ্ভিদ বোঝায়। গ্রিনারি শব্দের অর্থ মূলত কি বোঝায়? গ্রিনারি শব্দের অর্থ মূলত আমরা উদ্ভিদকে বুঝি। ঠিক আছে, এখন দেখো এইখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমি একটু বলি, আমি একটু মুছে দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ইম্পর্টেন্ট যদি একটু বলে দিই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো। বিশ্বাসটা ইম্পর্টেন্ট, বাউন্ডেড ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে তুমি ইভলভ ইম্পর্টেন্ট, ইনঅ্যাক্টটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তুমি এইখান থেকে ফেস্টিভ্যাল, ফিয়ার্স, ল্যান্ডলর্ড, এটা ইম্পর্টেন্ট। আমি আগে এই পাশেরটুকু দাগিয়ে দিই। এখানে এই তিনটাই মনে রাখবা। সিঙ্গেলটা ইম্পর্টেন্ট, মঙ্ক ইম্পর্টেন্ট, মোনাস্টেরি। হোয়াট ইজ মোনাস্টেরি, এটা কিন্তু কোশ্চেন আসার মতো। থান্ডার বর্জ্য, বায়োডাইভার্সিটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখতে পারি এখানে এফোর্ট ইম্পর্টেন্ট, আইডিয়াল, ইন্ট্রুশন ডাবল ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি ডাবল ইম্পর্টেন্ট, অব্লিগেশন ডাবল ইম্পর্টেন্ট, প্রিস্টাইন ইম্পর্টেন্ট, স্ট্রিক্টটা ইম্পর্টেন্ট, স্পেসিফিক, স্ট্রিক্ট। আর এখান থেকে ভ্যালুজ পড়বা। হ্যাঁ, এখন এগুলোর মধ্যে আবার কোনটা ইম্পর্টেন্ট? এখানে জাস্টিফাই, এখানে অপোজ, এখানে হচ্ছে তোমার প্রিন্সিপালস বা বিলিভস বলা যায়, বিলিভসকে রাখতে পারো। এখানে স্টার্ন ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে তোমার লেনিয়েন্টটা ইম্পর্টেন্ট। এখান থেকে এক্সাক্টের সঙ্গে আর সার্টেইনকে মনে রাখবা। এখানে কনডেমকে মনে রাখবা, কনডেমড, হ্যাঁ, কনডেম। অ্যাকুইটকে মনে রাখবা। এইখান থেকে হচ্ছে ডিসক্রিয়েশন আর হচ্ছে রেসপন্সিবিলিটিস। এখান থেকে অ্যাসেসকে মনে রাখবা, গেসকে মনে রাখবা, অব্লিগেটরিকে মনে রাখবা, অপশনালকে মনে রাখবা। এখানে ইন্ট্রুশনের দুইটাই মনে রাখতে হবে, দুইটাই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা সার্ভাইভাল বা প্রেজেন্সকে মনে রাখবা, উপস্থিতি, এন্ডিয়েভারকে মনে রাখবা বা প্রচেষ্টা বোঝায়। তারপরে হচ্ছে এইখান থেকে তুমি কনস্টিটিউশন মানে লিখিত আইন, এখানে হচ্ছে তোমার অবলিকিউ। হ্যাঁ, এখান থেকে আমরা টাইলকে মনে রাখবো, প্রাইসডকে মনে রাখবো, কনসিলকে মনে রাখবো। এখানে ম্যানিফেস্ট বলেছিলাম, সেটা যদি লিখে নাও সেটা মনে রাখবা। এখানে কোস্টাল মনে রাখবা, ইনল্যান্ড মনে রাখবা, ভায়োলেন্ট আর টেরিবল মনে রাখবা। এখানে মিল্ডকে মনে রাখবা, জেন্টল মানে ভদ্র বুঝায়, সেটা মনে রাখবা। তারপরে হচ্ছে এইখান থেকে আইডিওলজি বা ফেইথকে মনে রাখতে হবে। এখানে হচ্ছে তোমার সারাউন্ডেড, বর্ডার্ড, এনক্লোজডকে মনে রাখবা এখান থেকে, হ্যাঁ, সীমাবদ্ধ, এনক্লোজডকে মনে রাখবা। তারপরে হচ্ছে এখানে ওভারলুককে মনে রাখবা, ডিটেরিওরেটকে মনে রাখবা, রিটেইনকে মনে রাখবা, ইন্টারচেঞ্জ, ট্রেড তো অনেক বেশি ইম্পর্টেন্ট, এমার্জকে মনে রাখবা। এই হচ্ছে তোমার যত ইম্পর্টেন্টগুলো। এইগুলো থেকে আশা করা যায় যে তোমার কমন থাকার সম্ভাবনা বেশি। যেখানে ইন্টেন্সিটি বা তীব্রতা, কমেমোরেশনকে মনে রাখবা। এখান থেকে ফিস্টকে মনে রাখবা। এই হচ্ছে দেখো সে এখান থেকে দেখে নাও, এইগুলো হচ্ছে তোমার জন্য তোমার পরীক্ষায় ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যেখানে কনফাইন্ড, এটা লিখে দিই, কনফাইন্ড, দুঃখিত, কনফাইন্ড মানে আবদ্ধ, এটাকে খেয়াল রাখতে হবে। কনফাইন্ড, CONFINED,
কনফাইন্ড, আবদ্ধ। হ্যাঁ, এই অংশগুলো এই যেগুলো মার্ক করে দেওয়া হয়েছে, এই মার্ক করাগুলো অবশ্যই তুমি খেয়াল রাখবে। এগুলো তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যাই হোক, আমাদের ভোকাবুলারি পার্টটা শুরু হয়েছে, এরপরে আমরা মূলত প্যাসেজ পার্টটা পড়া শুরু করব, ঠিক আছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্যাসেজ পড়ি। দেখো মানে এখানে কিন্তু তোমরা বই যখন পড়বে এখানে সুন্দরভাবে দেয়াই আছে, আমি আমার ভাষায় খুব সোজা করে বুঝিয়ে দিব, ঠিক আছে? দেখো, ভুটান ইজ কল্ড, ভুটানকে বলা হয়, হ্যাঁ, দ্য জুয়েল অফ ইস্টার্ন হিমালয়াস, মানে পূর্ব হিমালয়ের রত্ন বলা হয়, পূর্ব হিমালয়ের রত্ন, এক কথা রত্ন বলা হয়। দ্য স্মল, মানে দিস স্মল, এই ছোট্ট, ল্যান্ডলকড কান্ট্রি, মানে চারদিক থেকে ঘেরা, চারদিকে ঘেরা, কি দ্বারা ঘেরা? ল্যান্ডলক বলতে আমরা দেখেছি হচ্ছে চারদিকে স্থলভূমি দ্বারা ঘেরা। ইজ লোকেটেড, এটি অবস্থিত, হ্যাঁ, এই লোকেটেড হচ্ছে অবস্থিত, অ্যালং, অ্যালং মানে হচ্ছে বরাবর বা পাশ দিয়ে, কিসের বরাবর, কি বরাবর বা কিসের পাশে? দ্য সাউদার্ন স্লপস অফ হিমালয় রেঞ্জ, মানে হিমালয় পর্বতের দক্ষিণ কি ঢাল, দক্ষিণ পাশের ঢালের দিকে অবস্থিত, ঢাল বরাবর অবস্থিত। বাউন্ডেড বাই তিবেত, যেটি মূলত, যে তিবেত বলতে কি বোঝায়? তিবেত ইন দ্য নর্থ, মানে উত্তর দিকে হচ্ছে, মানে ইন দ্য নর্থ, এক কথায় এই যে দেশটি, দেশের উত্তর দিকে কি রয়েছে? তিব্বত রয়েছে। তিব্বত বলতে কিসের তিব্বত? চীনের তিব্বত এলাকা, ওই এলাকাটি হচ্ছে তোমার এর উত্তর সাইডে অবস্থিত। তাহলে ভুটানের উত্তরে হচ্ছে চীনের তিব্বত এই শহরটি অবস্থিত, অ্যান্ড ইন্ডিয়া ফ্রম দ্য আদার সাইড, অন্য দিকটায়, শুধুমাত্র তোমার কোন দিক? উত্তর দিকটা হচ্ছে তিব্বত, চীনের তিব্বত, আর বাকি দিকগুলোতে ইন্ডিয়া অবস্থিত, ঠিক আছে? তারপরে দ্য অফিসিয়াল নেম ভুটান ইজ, অফিসিয়াল নেম বা হচ্ছে কি ড্রাক ইউল বলা হয়, ড্রাক ইউল, হুইচ মিনস, যেটা দ্বারা বোঝানো হয় ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন, হ্যাঁ, বজ্র ড্রাগনের দেশ, বজ্র ড্রাগনের দেশ, এটাকে অফিসিয়াল নেম হচ্ছে তোমার এইখানে বলা হয় ড্রাক ইউল। ইট আর্নড দিস নেম, এই নামটি এসেছে বিকজ অফ দ্য ফিয়ার স্টর্ম, মানে হচ্ছে প্রচণ্ড ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, স্টার্ন বা ভয়ঙ্কর যেটাকে আমরা বলি, ভয়ঙ্কর ঝড়ের থেকে, দ্যাট অফেন রোল, যেটি মূলত ধেয়ে আসে, ঘুরতে ঘুরতে ধেয়ে আসে, রোল ইন, ধেয়ে আসে, ফ্রম দ্য হিমালয়াস, মানে হিমালয় থেকে মূলত প্রচণ্ড ঝড় আসে, সেই ঝড়ের নাম অনুসারে এটাকে বলা হয় হচ্ছে কিসের দেশ? ঝড়ের, এখানে বজ্র ড্রাগনের দেশ। দ্য কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ, কত কিলোমিটার বলেছে দেখো? 38,394, 38,394 স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার। দেখো তাহলে বাংলাদেশের প্রায় 4/1 ভাগ, প্রায় 4/1 ভাগ। অ্যান্ড আ পপুলেশন অফ, এবং এখানে জনসংখ্যা কত দেখো? 7,16,1896, তাহলে কথা হলো 7,16,896। বাংলাদেশের যে কত কম, চিন্তা করো, অনেক কম, অনেক। 7 লক্ষ, বাংলাদেশের যে বাংলাদেশের 4/1 ভাগ, যেহেতু সেক্ষেত্রে বাংলাদেশের জনসংখ্যার 4/1 ভাগ, সেখানে অ্যাটলিস্ট 4 কোটি লোক হওয়ার কথা ছিল, তাই না? 4 কোটি বলতে কি বোঝায়? 4 কোটি বলতে বোঝা হচ্ছে 400 লক্ষ, সেখানে মাত্র 7 লক্ষ, চিন্তা করছো? সিন্স ইট ইজ কাট অফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বাই দ্য গ্রেট হিমালয়াস, যেহেতু বা যে কারণে মূলত কি হয়েছে, যে কারণে এটি হচ্ছে আলাদা, ইট ইজ কাট অফ, মানে এটি হচ্ছে আলাদা কি থেকে? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব থেকে আলাদা, বাই দ্য গ্রেট হিমালয়াস, হ্যাঁ, হিমালয় পর্বত থেকে আলাদা। এবার হিমালয় পর্বতের মাধ্যমে এটি সমগ্র বিশ্ব থেকে কি আলাদা বলা যায়, তাই না? হিমালয় পর্বত থাকার কারণে এটার পরিবেশ, আবহাওয়া, জলবায়ু ডিপেন্ড করে হচ্ছে হিমালয়ের অবস্থার উপরে। আর ইউনিক কালচার, একটি আলাদা সংস্কৃতি বা স্বতন্ত্র সংস্কৃতি, অ্যান্ড ট্র্যাডিশন, মানে ঐতিহ্য, বেসড অন জেন্টাল বুদ্ধিস্ট, হ্যাঁ, এই যে আমরা জেন্টাল বলতে কি বুঝাই? বুদ্ধদের বুঝাই, তাই না? বুদ্ধিস্ট বিলিফ, মানে বৌদ্ধ ধর্মের যে ধর্মীয় বিশ্বাস, এটার উপর বেসড করে মূলত এই ইউনিক কালচার এবং ট্র্যাডিশন গড়ে উঠেছে। হ্যাভ ইভলভড দেয়ার ওভার টাইম, এখানে মূলত বেড়ে উঠেছে, ইভলভ মানে হচ্ছে ডেভেলপ বা বেড়ে ওঠা, বেড়ে উঠেছে দেয়ার, সেখানে বেড়ে উঠেছে ওভার টাইম, সময়ের সাথে সাথে। তাহলে সময়ের সাথে সাথে বৌদ্ধ ধর্মের বিশ্বাস সেখানে কি গড়ে উঠেছে, এবং বৌদ্ধ ধর্মের বিশ্বাসের উপর ভর করে মূলত একটি স্বতন্ত্র সংস্কৃতি এবং ঐতিহ্য মূলত সেখানে রূপ নিয়েছে। ভুটানিজ মেন, ভুটানের যে পুরুষেরা,
ওয়ার ঘো, তারা কি পরে ঘো পরে ঘো। আর নি লেন্থ রোব, এটা এমন একটি পোশাক যেটি মূলত নি লেন্থ মানে হাঁটু পর্যন্ত লম্বা। অ্যান্ড ওমেন ওয়ার কিরা, ওমেনরা কি পরে কিরা পরে। আর শিট লাইক ক্লথ পিস, হ্যাঁ একটি শীটের মতো কাপড় খণ্ড পরে। শীটের মতো, শীট মানে আমরা তো লম্বা কি বুঝাই, এক মানে যেখানে কোনো সেলাই থাকে না, তাই না, এটাকে আমরা শীট বলি। ভুটানিজ হাউজেস আর বিল্ড ফ্রম মাড অ্যান্ড স্টোন, এটা হচ্ছে কাদামাটি এবং পাথর দিয়ে তৈরি তাদের বসত বাড়িগুলো। উইথ উডেন সিঙ্গল রুফ, উডেন সিঙ্গল রুফ, এখানে উডেন সিঙ্গল রুফ বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমরা যে বলেছিলাম না এটার ছাদটা কি দিয়ে তৈরি। সিঙ্গেল বলতে আমরা সেই কাষ্ঠখণ্ড বুঝাই, যেটা মূলত কি করে, কাষ্ঠখণ্ডকে বোঝানো হয়, যেটা মূলত ছাদ হিসেবে কাজ করে বা ছাদকে ঢেকে রাখে। দ্য ভুটানিস নেভার ইউজ আয়রন নেলস, তারা কখনো কি ব্যবহার করে না। দেখো আয়রন নেল শব্দের অর্থ কি বোঝায়, তার কাটা, যেটাকে আমরা বলি গ্রামের ভাষায় তার কাটা বলি, অনেক সময় লোহাও বলা হয়, তাই না। এই যে এখানে দেখো, এখানে মতো অমসৃণ তক্তা দিয়ে তৈরি ছাদ বিশিষ্ট ভুটানের কাদামাটি এবং পাথর, যে লোহার পেরেক যেটাকে বলা হয়, লোহার পেরেক। এই লোহার পেরেকটা কখনো আমরা কি করা হয় না, লোহার পেরেক ব্যবহার করেন না, তাই না, তার কাটা বা লোহার পেরেক তারা ব্যবহার করে না। ইন দেয়ার বিল্ডিং, তাদের বিল্ডিংয়ে লোহার পেরেক ব্যবহার করে না। লোহার পেরেক, বিল্ডিংয়ে লোহার পেরেক কে ব্যবহার করে, ইউজুয়ালি সাধারণত, নর্মালি আর কি। দ্য ভুটানিস বিল্ড ইচ আদার্স হাউস, তারা একে অপরের বাড়িঘর তৈরি করে দেয়। বাই এক্সচেঞ্জিং লেবার, মানে এখানে মূল বিষয়টা হচ্ছে তারা তাদের নিজস্ব প্রজাতি বা নিজস্ব সম্প্রীতির বাইরে গিয়ে, কমিউনিটির বাইরে গিয়ে নতুন করে আর লেবার ব্যবহার করেন না। হয়তো আমার বাড়ি তোমরা 5 জন মিলে তৈরি করে দিচ্ছ, আবার তোমার বাড়ি তৈরির সময় আমি তোমাদের বাসা তৈরির সময় লেবার হিসেবে কাজ করছি, এরকম। মানে বাসার মালিকও মাঝে মধ্যে আরেকজনের বাসায় গিয়ে লেবারের মতো কাজ করে, এরকম আর কি। উইদিন দ্য কমিউনিটি, এক কথা লেবার, তারা সেই লেবার হিসেবে কাজ করে এবং সেই লেবারটা তাদের কমিউনিটির মধ্যে, তাদের সম্প্রদায়ের বাইরের কেউ হবে না, নিজেদের মধ্যে নিজেরা কাজ করে দেয়। ডিফারেন্ট ফেস্টিভ্যালস, বিভিন্ন উৎসবগুলো সেলিব্রেটেড অল ইয়ার রাউন্ড, পুরো বছর জুড়ে উদযাপিত হয় ইন ভুটানে। আমরা এর আগে যখন নেপাল পড়েছিলাম সেখানেও দেখেছিলাম। কালারফুল মাস্কস আর ইউজড ইন দ্য ফেস্টিভ্যাল, হ্যাঁ কালারফুল রঙিন মাস্ক পরা হয়, মানে যে মুখোশ পরা হয়। হুইচ রিফ্লেক্ট দ্য রিচ ভুটানিজ কালচার, যেটি মূলত তুলে ধরে, প্রকাশ করে, শো করে, কনসিল করে না, এটা মূলত ম্যানিফেস্ট করে বা প্রকাশ করে দ্য রিচ ভুটানিজ কালচার। এটা হচ্ছে ভুটানিজ কালচার বলতে ভুটানের সংস্কৃতিকে তুলে ধরে বা প্রকাশ করে। এই যে মুখোশ আর কি, কালারফুল মুখোশগুলো, রঙিন মুখোশগুলো। ডান্সেস আর পারফর্মড, হ্যাঁ ডান্সেস আর পারফর্ম মানে যে নৃত্য কী করা হয়, পারফর্ম করা হয় বাই দ্য বুদ্ধিস্ট মঙ্কস, মানে হচ্ছে সেই সন্ন্যাসীরা মূলত কী করেন, বৌদ্ধ সন্ন্যাসীরা তারা মূলত ডান্স করেন টু প্রোটেক্ট দ্য ভ্যালিজ। তাদের ডান্সের উদ্দেশ্য হচ্ছে তাদের উপত্যকাকে তারা বাঁচাতে চান। অ্যান্ড ওয়ার্ড অফ এভিল স্পিরিট, এবং সেই জায়গা থেকে তারা কি করতে চান, উপত্যকা থেকে তারা তাদের এলাকাগুলো থেকে বা হচ্ছে তাদের বসতবাড়ি থেকে তারা এই যে এভিল স্পিরিট মানে কি, বাজে আত্মা, খারাপ আত্মাকে তারা দূরে রাখতে চান, হ্যাঁ দূরে সরিয়ে দিতে চান, প্রোটেক্ট করতে চান। এবং ওয়ার্ড অফ মানে দূরে সরানো। দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইজ কল্ড, এই যে এটা মনে রাখবা, সে চুজ, এই যে টি এর উচ্চারণটা হবে না, হ্যাঁ সে চুজ। আমরা অনেক সময় দুষ্টামি করে বললে কি বন্ধু কে চুজ করে দিছে, হ্যাঁ দুষ্টামি করে রিপ্লাই দিই না, হ্যাঁ হ্যাঁ সে চুজ করে দিছে, যে সে চুজ, এই কথাটা এখানে মনে রাখবা, সে চুজ, এখানে টি এর উচ্চারণ হবে না। হ্যাঁ প্রধান উৎসবের নাম হচ্ছে সে চুজ। দ্য টিচিং অফ দ্য লর্ড বুদ্ধ, মানে হচ্ছে গৌতম বুদ্ধের যে শিক্ষা, আর ইনঅ্যাক্টেড, এটি মূলত কি করা হয়, মঞ্চস্থ করা হয়। মাস্ক ডান্সেস, কিসের মাধ্যমে, ইনঅ্যাক্টেড মানে এখানে মঞ্চস্থ করা হয় কিসের মাধ্যমে, বা যে মুখোশধারী ডান্স বা মুখোশ পরে যে নাচ দেওয়া হয় সেটার মাধ্যমে। ফর 3 to 5 days, 3 থেকে 5 দিন ধরে এটা চলতে থাকে। ইন দ্য কান্ট্রিয়ার্ড অফ দ্য মোনাস্টেরিস, এটার কথা কি বলেছে দেখো, 3 থেকে 5 দিন ধরে এই উৎসব পালন করা হয়। এই যে মঠের আঙিনায়, হ্যাঁ মোনাস্টেরিস শব্দের অর্থ মঠের আঙিনায়, মানে এক কথা বসত বাড়ি, যে তারা যে জায়গাটা দখল করে থাকে সেই জায়গাগুলোতে মূলত কী করা হয়, প্রভু বুদ্ধের উপদেশমালা মঞ্চস্থ করা হয়। উপদেশমালা মানে যে কথাগুলো তিনি বলে গেছেন সেই উপদেশগুলো মঞ্চস্থ করা হয়, অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। ওইখান থেকে তো পড়বা, আমি আমার মতো করে বুঝাই দিই সহজে। এরপরে দেখো, এরপরে কি আছে, পিপল অ্যাটেন্ড দিস ইভেন্টস, এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকে ইন দেয়ার বেস্ট ক্লথস, তাদের সবচেয়ে ভালো পোশাকগুলো পরে, ঠিক আছে, বেস্ট ক্লথস, ক্যারিং পিকনিক বাস্কেট, এবং তারা সেখানে কি করে, কিছু পিকনিকের বাস্কেট বা হচ্ছে তোমার ঝুড়ি ব্যবহার করে। অ্যানাদার মেজর ফেস্টিভ্যাল ইজ কল্ড
লোসার। আরও অনেক প্রধান আরেকটি ফেস্টিভ্যাল রয়েছে, সেটাকে লোসার বলা হয়। তোমাদের মনে আছে না, আমরা নেপালে লাস্টে গিয়ে পড়েছিলাম লোসার, যেটা দ্বারা মূলত কী করা হয়, তোমার নতুন বছরের শুরু বোঝানো হয়। এটা কিন্তু আমরা সেখানে দেখেছিলাম লোসার। তাহলে এখানে আমরা সেচুস পেলাম, লোসার পেলাম। ইট ইজ সেলিব্রেটেড অন লুনার নিউ ইয়ার। হ্যাঁ, লুনার নিউ ইয়ার মানে চাঁদ অনুসারে, মানে চাঁদ দেখার মাধ্যমে নতুন বছর যখন শুরু হয়, ওই সময় মূলত এই উৎসবটি পালিত হয়। পিপল কুক স্পেশাল ডিশেস, মানুষ কি স্পেশাল ডিশেস মানে ভিন্ন ভিন্ন খাবার, যেটা কী করে, রান্না করে। অ্যান্ড ওয়ার নিউ ক্লথ, এবং নতুন পোশাক পরে। ইট ইজ আ টাইম ফর ফ্যামিলি গেট টুগেদার, এই সময়টাতে মূলত কী হয়, এই যে লোসার উৎসবে মূলত পরিবারের লোকেরা সবাই একসাথে হয়। আমরা যেমন ঈদে সবাই একসাথে হই, ঠিক সেরকম। মেন প্লে এখানে আর্চারি, পুরুষেরা আর্চারি অর ডার্টস, তারা মূলত যে তীরন্দাজ, তারা তীর ছুঁড়ে, তাই না, তীর ধনুক ছুঁড়ে। হোয়াইল ওমেন, ঠিক যে সময় নারীরা কি করে, সিং আর ডান্স, তারা হচ্ছে গান গায় এবং নাচ করে। তাদের উৎসবগুলো অনেক সুন্দর, দেখেছো, অনেক সুন্দর নাচ গান করা। আমাদের মধ্যে এরকম মানে যে উশৃঙ্খল না, আমরা দেখি না কোনো একটা ঈদের রোজার মাসে একটা সারা মাস ঈদ থাকে, রোজা থেকে ঈদের ঠিক যেদিন ঈদ সেদিন দেখা যাচ্ছে যে 15-20টা সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে একটা গাড়ি করে নিয়ে বাজে গান বাজাতে বাজাতে যাচ্ছে। পাশাপাশি তো মেয়েদের টিজিং করাতে, এটা আমরা সব সময় দেখি, তাই না। আমাদের মতো এত উশৃঙ্খল না, এত লাফালাফি করে ওরা উৎসব পালন করে না। এবং ওদের উৎসব পালনের মধ্যে মার্জিত বোধ আছে, মোডেস্টি আছে। এবং ওই উৎসবগুলোতে যে অনুষ্ঠানগুলো হয়, মূর্তি ব্যবহার করে তারা, বা হচ্ছে তোমার অন্যান্য দেখা যাচ্ছে যে হয়তো আমাদের ধর্মের সঙ্গে যায় না, যে বিষয়গুলো নিষিদ্ধ বিষয়গুলো হয়তো থাকে, কিন্তু এই জিনিসগুলো যদি স্কিপ করি, তাদের নাচ, তাদের গান, তাদের খাবার দাবার, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র বাদে বেশিরভাগ ক্ষেত্রে, এবং অনেক মার্জিত, অনেক মার্জিত। তারপরে পিওর মাউন্টেন এয়ার, পিওর মাউন্টেন এয়ার। হ্যাঁ, মাউন্টেন এয়ার বলতে হচ্ছে তোমার পর্বতের যে বাতাস। ক্রিস্টাল ব্লু স্কাই, ক্রিস্টাল মানে হচ্ছে কি, যেখানে ব্লু স্কাই, এখানে ক্রিস্টাল বলতে হচ্ছে মেঘগুলো জমা হয়ে থাকা বোঝায়, ঘনীভূত। হ্যাঁ, ব্লু স্কাই নীল আকাশ, যেখানে মেঘগুলো একে অপরের সাথে ঘনীভূত হয়ে থাকে। দেখা যায় না অনেক সময় রোদ উঠে কিন্তু মেঘটা বোঝা যায়, আকাশ কি হয়, নীল থাকে। আকাশ যখন নীল হয় তখন কিন্তু মেঘটা একসাথে থাকে, সেটা বোঝা যায়। হ্যাঁ, এবং দেখে বোঝা যায় না, আরে এটা তো মূর্তির মতো লাগতেছে, এটা তো দেখতে অনেকটা তোমার বিল্ডিংয়ের মতো লাগতেছে, এটা দেখে তো প্লেনের মতো লাগতেছে। আসলে মেঘগুলো এরকম আকার ধারণ করে, দূর থেকে দেখে এরকম মনে হয়। যখন আকাশ ক্লিয়ার থাকবে, নীল থাকবে, তখনই কিন্তু আমরা বোঝা যাবে। আর আকাশটাকে যখন ব্লু বা সম্পূর্ণরূপে নীল দেখায়, তখনই সেটি মূলত পরিষ্কার বোঝা যায়। অ্যান্ড প্রিস্টাইন ভেজিটেশন কভার হ্যাভ মেড দিস স্মল কান্ট্রি অ্যান আইডিয়াল ডেস্টিনেশন ফর দ্য এনভায়রনমেন্ট লাভার। প্রিস্টাইন ভেজিটেশন মানে হচ্ছে উদ্ভিজ্জ, আদিম যুগের যে উদ্ভিদগুলো রয়েছে, হ্যাঁ, ভেজিটেশন কভার হ্যাভ মেড দিস স্মল। এখানে মূলত মূল বিষয়টা কি বুঝিয়েছে দেখো, তোমরা পড়লে বুঝতে পারবে। এখানে একটু বুঝিয়ে দিই। অক্ষত উদ্ভিদ আবরণ, ছোট দেশ মানে এক কথা, এখানে এই যে অক্ষত উদ্ভিদ আবরণ ছোট্ট এই দেশটিকে পরিবেশ প্রেমীদের নিকট একটি আদর্শ গন্তব্যস্থলে পরিণত করেছে। মানে এই জায়গাটাতে মূলত বিশুদ্ধ বাতাস পাচ্ছি আমরা, তারপরে হচ্ছে বিশুদ্ধ পাহাড়ি বায়ু, স্বচ্ছ নীল আকাশ এবং অক্ষত উদ্ভিদ আবরণ। মানে এখানে বনভূমির কোনো ক্ষতি হবে না, ছোট ছোট বনভূমি থাকবে এবং এগুলো কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। অ্যান আইডিয়াল ডেস্টিনেশন, গন্তব্যস্থল, যেখানে আমরা যেতে চাই, যেখানে রিচ করতে চাই, হ্যাঁ, ট্যুর দিতে চাই, এরকমও বলতে পারো। কাদের জন্য? এনভায়রনমেন্ট লাভার, প্রকৃতি প্রেমীদের জন্য। দ্য ইকোসিস্টেম অফ দিস স্মল নেশন সাপোর্টস দ্য এক্সিস্টেন্স অফ রিচ ফ্লোরা অ্যান্ড ফাউনা হুইচ আর প্রোটেক্টেড বাই স্ট্রিক্ট লস। এক কথায় বলতে গেলে ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র যেটা রয়েছে, অফ দি স্মল নেশন, ছোট্ট এই জাতির বাস্তুতন্ত্র। সাপোর্ট, এটি মূলত সমর্থন করে, বাঁচিয়ে রাখে, টিকিয়ে রাখে কাকে? দ্য এক্সিস্টেন্স অফ রিচ ফ্লোরা অ্যান্ড ফনা। এখানে রিচ মানে সমৃদ্ধ, আর ফ্লোরা অ্যান্ড ফনা হচ্ছে উদ্ভিদ প্রজাতি এবং প্রাণী প্রজাতি। এই ফ্লোরা বলতে হচ্ছে প্রাণী, এবং হচ্ছে উদ্ভিদ প্রজাতি, এদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সাহায্য করে। হুইচ আর, যেটি মূলত প্রোটেক্টেড, যেটিকে উল্লেখ কী করা হয়, প্রোটেক্ট করা হয় কিসের মাধ্যমে? স্ট্রিক্ট ল মানে হচ্ছে কঠিন আইনের মাধ্যমে মূলত কাকে টিকিয়ে রাখা হয়? এই যে ইকোসিস্টেমকে টিকিয়ে রাখা হয়। হ্যাঁ, এনিওয়ান ফাউন্ড গিলটি অফ কিলিং, কেউ যদি হত্যার জন্য দায়ী হয় বা প্রমাণ হয়, ইভেন এ ব্ল্যাক নেকড ক্রেন, যদি হচ্ছে আমরা এটাকে সজারু বলি না, এখানে ওনারা কি ব্যবহার করেছেন, এই যে কালো গলার সারস, আচ্ছা, কালো গলার সারস তো একটা পাখি,
তাই না? সারস হচ্ছে বকের মতো একটা পাখি, এটা হত্যায় যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাকে লাইফ টাইম প্রিজনমেন্ট দেওয়া হয়, মানে এক কথায় সারা জীবনের জন্য জেল দেওয়া হয়, তাই না? সুন্দর একটা নিয়ম। কুড বি সেন্টেন্স টু লাইফ ইন প্রিজন, লাইফ ইন প্রিজন মানে সারা জীবনের জন্য তাকে জেল দেওয়া হয় যদি ছোট্ট একটা সারসও যদি হত্যা করা হয়। অথচ আমাদের এখানে মানুষ মেরে ফেলে রাখে, তারপরেও একদম ওপেনে সবাই দেখতেছে যে মানুষ মেরে যাচ্ছে, কেউ আটকাচ্ছেও না, আবার সেটার সব ধরনের প্রমাণ থাকা সত্ত্বেও তার কি লাইফ টাইম তো দূরের কথা, মানে জেলেই দেখা যায় 3 মাসের বেশি রাখা যায় না, এর মধ্যে জামিন নিয়ে বের হয়ে আসে। দ্য গভর্নমেন্ট অফ ভুটান হ্যাজ টেকেন এ নাম্বার অফ স্টেপস, এ নাম্বার অফ শব্দের অর্থ হচ্ছে এ লট অফ, তারা অনেকগুলো কি নিয়েছে, স্টেপ বা পদক্ষেপ নিয়েছে, টু প্রোটেক্ট ইটস বায়োডাইভার্সিটি, এটার জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখার জন্য অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, ভুটান হচ্ছে প্রথম রাষ্ট্র ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, উইথ স্পেসিফিক কনস্টিটিউশনাল অব্লিগেশন, এবং সেখানে কি রয়েছে, নির্দিষ্ট কিছু সাংবিধানিক আইন বা বাধ্যবাধকতা রয়েছে, অন ইটস পিপল, এই মানুষগুলো তার মানুষের উপরে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এক কথায় মানে সংবিধানের নিয়ম করে তারা তাদের এনভায়রনমেন্টকে বাঁচিয়ে রাখছেন, পৃথিবীতে অন্য কোনো দেশে এটা নাই। তারা তাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য সাংবিধানিক আইন করেছেন, এটা পৃথিবীতে ভুটান ছাড়া আর কেউ কখনো করেনি। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, সংবিধান অনুসারে অ্যাটলিস্ট 60% অফ দ্য কান্ট্রি মাস্ট রিমেইন আন্ডার ফরেস্ট কভার অফ অল অ্যাট অল টাইম, সব সময় যখনই পরিমাপ করা হোক না কেন সেই সময় অবশ্যই 60% জায়গা কী করতে হবে, বনভূমির অধীনে থাকতে হবে, মানে 60% মোট জায়গার যে রাষ্ট্রের যে যতটুকু স্কোয়ার কিলোমিটার আমরা দেখলাম 38,000-এর একটু বেশি, এবং সমগ্র জায়গায় যখনই পরিমাপ করা হোক অবশ্যই 60%-এর বেশি বনভূমি থাকতে হবে। আমরা জানি আমাদের দেশ অনুসারে মূলত 37% থাকতে হয়, সেই সংখ্যাটা এখন 17%-এর নিচে নেমে আসছে। এরপরে ইফোর্টস আর অলসো টেকেন, কিছু প্রচেষ্টাও করা হয়, কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে, টু প্রোটেক্ট দ্য নেশন এগেইনস্ট দ্য ইনস্টিটিউশন অফ ফরেন কালচার, এবং কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে এই দেশের মধ্যে কি না হয়, বাইরের দেশের কালচার, ফরেন কালচার, বাইরের কালচার এবং মূল্যবোধ যাতে প্রবেশ করতে না পারে, এটাকেও আটকানোর জন্য কিছু প্রচেষ্টা দেখানো হয়েছে। দ্য ফার্স্ট ফরেন ট্যুরিস্ট ওয়ার অ্যালাউড ইনটু ভুটান ইন 1974, মানে প্রথম বাইরের দেশের যে ট্যুরিজম বা ট্যুরিস্ট যারা আছে তারা এই যে ভুটানে আসবে, এটা 1974 সালে প্রথমবার প্রবেশ করে, তাহলে এর মানে হচ্ছে 1974 সালের আগ পর্যন্ত কেউ এই দেশে ভ্রমণ করতে পারতো না। নাও ট্যুরিজম ইজ এনকারেজড, এটাকে কী করা হয়, এনকারেজ করা হয়, উৎসাহিত করা হয়, বাট ইট ইজ কন্ট্রোলড অ্যান্ড লিমিটেড টু, এটি অবশ্যই কি আইনের মাধ্যমে সীমাবদ্ধ করা হয়েছে, অ্যান্ড লিমিটেড টু সীমাবদ্ধ রাখা হয়েছে কতজনের মধ্যে, 6,000 ভিজিটর্স এ ইয়ার, মানে এক বছরে মাত্র 6,000 জন যেতে পারবে, ঠিক আছে। ভুটান ইজ ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ, ভুটান হচ্ছে মানে সর্বশেষ রাষ্ট্রগুলোর মধ্যে একটি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, টু ইন্ট্রোডিউস টেলিভিশন অ্যান্ড দ্য ইন্টারনেট টু ইটস পিপল, মানে এখানে বোঝানো হচ্ছে যে সকল রাষ্ট্র শেষের দিকে টেলিভিশনকে মানুষের সামনে নিয়ে আসছে অথবা ইন্টারনেটে কানেক্ট হওয়ার সুযোগ দিয়েছে, সেই রাষ্ট্রগুলোর মধ্যে ভুটান একটি, মানে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো থেকে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের ধ্বংসাত্মক চেহারা থেকে দূরে রাখার জন্য মূলত এখানে টেলিভিশনে অ্যালাউ ছিল না, কিন্তু এটাকে করা হয়েছে এখানে ব্যান করা হয়েছিল যে কোনোভাবে টেলিভিশন এখানে প্রবেশ করানো যাবে না বা টেলিভিশন দেখানো যাবে না, এবং এই মানুষগুলো ইন্টারনেট ব্যবহার করতে পারবে না, কিন্তু গভর্নমেন্ট লিফটেড মানে তুলে নেয়, লিফটেড এ ব্যানটা তুলে নেয় অন টিভি, টেলিভিশনের উপরে ব্যান তুলে নেয়, মানে টেলিভিশন দেখার সুযোগ দেয়, অ্যান্ড দ্য ইন্টারনেটও ব্যবহার করতে দেয় অনলি ইন 1999 সালে। হ্যাঁ, 1999 সালে ইন্টারনেট এবং টেলিভিশনের উপরে যে ব্যান ছিল সেই ব্যানটা তুলে নেওয়া হয়, বা এখানে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। দ্য ভুটানিজ গভর্নমেন্ট হ্যাজ মেড ইট ম্যান্ডেটরি ফর অল ভুটানিজ টু ওয়্যার অনলি দেয়ার ন্যাশনাল ড্রেস ইন পাবলিক, এর অর্থ হচ্ছে বাধ্যতামূলক করা হয়েছে, ভুটানের সরকার বাধ্যতামূলক করেছে সকল ভুটানিজ বা হচ্ছে ভুটানের নাগরিকদের যাতে তারা কি করে, ন্যাশনাল ড্রেস ইন পাবলিক, এক কথায় বলতে গেলে যতগুলো তোমার পাবলিক অনুষ্ঠান রয়েছে সেই পাবলিক অনুষ্ঠানগুলোতে অবশ্যই জাতীয় পোশাক পরার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। উৎসবের দিনগুলোতে অবশ্যই বাধ্যতামূলকভাবে পরতে হয় পোশাক, রাষ্ট্রীয় পোশাক পরতে হয়, বা এখানে হ্যাঁ রাষ্ট্রীয় পোশাক পরতে হবে। তারপরে দেখো ফাইনালি সর্বশেষে দ্য মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ভুটান ইজ দ্যাট, হ্যাঁ মোস্ট ইন্টারেস্টিং পার্ট মানে সবচেয়ে
মানে ইন্টারেস্টিং আকর্ষণীয় ঘটনা বা হচ্ছে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে দে আর অনলি কান্ট্রি দ্যাট মেজার সাকসেস ইন গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। তারা মূলত তাদের যে রাষ্ট্রটা তারা সুখ হিসাব করে হচ্ছে জাতীয় সুখের হিসাবে, মোট জাতীয় সুখ এটার হিসাব করে, রাদার দ্যান গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমরা আমাদের দেশের সাকসেস ডিপেন্ড করতে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কতটুকু আমাদের দেশে উৎপন্ন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে আমরা কতটুকু সাকসেসফুল, কতটুকু সফল। কিন্তু তারা তাদের সফলতা হিসাব করে দেশের মানুষ কতটুকু সুখী। হ্যাঁ, জাতীয় সুখ, মোট জাতীয় সুখ বা মোট জাতীয় আনন্দের উপর নির্ভর করে তারা তাদের সফলতার পরিমাপ করে। এই 2006 সালে বিজনেস উইক একটা সংবাদ মাধ্যম বা হচ্ছে পত্রিকা আর কি, রেটেড ভুটান, এটি মূলত ভুটানকে কি করেছে, ভোট করা, রেটেড করা বা হচ্ছে এনলিস্টেড করা, হ্যাঁ, তালিকাভুক্ত করেছে অ্যাজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন এশিয়া। এশিয়ার মধ্যে নাম্বার 1, মানে সুখের দিক থেকে, আনন্দের দিক থেকে, সুখী রাষ্ট্রের দিক থেকে 1 নম্বর, অ্যান্ড দ্য 8th হ্যাপিয়েস্ট এবং 8ম রাষ্ট্র, হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং সমগ্র পৃথিবীতে 8ম হিসেবে তুলে ধরেছে। তাহলে এখানে পুরো পৃথিবীতে এই যে এখানে বিজনেস উইক বলেছে বা বিজনেস উইক এই পেপার যে পত্রিকা যে এটা মূলত প্রকাশ করেছে পুরো পৃথিবীতে ভুটান হচ্ছে তোমার কি সব এশিয়ার মধ্যে সবচেয়ে সুখী রাষ্ট্র, নাম্বার 1 রাষ্ট্র, এবং হচ্ছে এখানে 8th হ্যাপিয়েস্ট কান্ট্রি বলতে কি পুরো পৃথিবীর মধ্যে 8ম সুখী রাষ্ট্র হিসেবে তারা ভুটানকে নির্বাচিত করেছে। আমরা প্যাসেজ শেষ করেছি, এখন আমরা প্র্যাকটিস সেশনে যাব, ঠিক আছে? আমরা যদি একটু প্র্যাকটিস সেশনে যাই, দেখো তোমাদের জন্য বেশ কিছু কোশ্চেন দেয়া আছে এখান থেকে, খুব দ্রুত শেষ করবো আমরা এটা। দেখো, ভুটান ইজ বাউন্ডেড বাই ড্যাশ ইন দ্য নর্থ সাইডে কে আছে? নর্থ সাইডে আমরা দেখেছি, নর্থে এখানে আমরা তিব্বতকে দেখেছি। আমি শিখিয়েছি যে চীনের পাশে যে তিব্বত আছে সেটা, কিন্তু যেহেতু সরাসরি তিব্বত উল্লেখ করা আছে এজন্য আমরা তিব্বতকেই দাগাবো। ভুটান ইজ বাউন্ডেড, যদি তিব্বত চায়না বা চীন যদি না থাকে, দুঃখিত, এই যে তিব্বত যদি না থাকে তখন আমরা হয়তো চীনকে দাগাবো, কিন্তু তিব্বত থাকা অবস্থায় কখনোই চীনকে দাগাবো না। এখানে হচ্ছে তিব্বত। ভুটান ইজ বাউন্ডেড বাই ড্যাশ ফ্রম ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মানে নর্থ ছাড়া বাকিগুলোতে আমরা ইন্ডিয়াকে পাবো, সবগুলো সাইডে নর্থ হলেই তিব্বত, আর হচ্ছে যখনই নর্থ থাকবে না তখনই আমরা ইন্ডিয়া দাগাবো। ডার্কিউল ইজ দ্য অফিসিয়াল নেম, ডার্কিউল কাকে বলা হয়? এখানে আমরা মূলত ভুটানকে দাগানো হয় ডার্কিউল রেফার্স টু এ ল্যান্ড অফ এ থান্ডার ড্রাগন, থান্ডার ড্রাগন বলা হয় এটাকে। ভুটান আর্নড দ্য নেম ডার্কিউল বিকজ অফ হিজ ফিয়ার স্টর্ম দ্যাট অফেন রোল ইন ফ্রম, এটি কোত্থেকে আসে? এটি কিন্তু হিমালয় পর্বত থেকে আসে। হিমালয় পর্বত থেকে আসা হচ্ছে তোমার কি বলা হয় এটাকে, হিমালয় পর্বত থেকে ধেয়ে আসা ঝড়। ভুটান ইজ কাট অফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বাই দ্য গ্রেট, কিসের মাধ্যমে? পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কিসের কারণে? হিমালয় পর্বতের কারণে। ইউজুয়ালি ভুটান ইজ মেন, পুটন, মেন মানে পুরুষেরা কি পরে? ঘো পরে, ঘো, হাঁটু পর্যন্ত পোশাক যেটা সেটাকে ঘো বলা হয়। ওকে, ভুটানিজ ওমেন ইউজুয়ালি ওয়ার পুটন হচ্ছে তারা পরিধান করেন, ওয়ার যা পুটনও তাই। এখানে ভুটানের নারীরা কি পরেন? কিরা পরেন, হ্যাঁ, কিরা, একটা শীট আর কি, পোশাক আর কি। ভুটানিজ হাউজেস আর বিল্ড ফ্রম, আমরা দেখেছি এদের বাড়িগুলো মাঠ, কাদামাটি এবং কি দিয়ে? স্টোন বা পাথর দিয়ে তৈরি, ঠিক আছে? এখানে অন্য কোনো কিছুর ব্যবহার হয় না। দ্য ভুটানিজ নেভার ইউজ দ্য ড্যাশ, এখানে তারা কি ব্যবহার করে না? আয়রন নেইল বা হচ্ছে লোহার পেরেক ব্যবহার করে না, কখনোই না, লোহার পেরেক তারা কখনোই ব্যবহার করে না। হোয়াট গিভস দ্য রিডার্স দ্য আইডিয়া দ্যাট ভুটান ইজ এ ল্যান্ড ইন দ্য রিমোট রিজিয়ন? রিমোট রিজিয়ন শব্দের অর্থ কি? রিমোট রিজিয়ন শব্দের অর্থ হচ্ছে আমরা দুর্গম এলাকা বলি, হ্যাঁ, দুর্গম এলাকায় মূলত তারা বসবাস করেন। এখানে দুর্গম এলাকায় বসবাস, পৃথিবীর থেকে দুর্গম এলাকায় রয়েছে, এটা কীভাবে আমরা এটা ধারণা পাই? নিচের কোনটি? এটা ল্যান্ডলর্ড কান্ট্রি, ওয়ান অফ দ্য সাউদার্ন স্লোপস অফ ইস্টার্ন হিমালয়াস, ভুটান ইজ নিয়ার তিব্বত, ভুটান ইজ এ কান্ট্রি ইন এশিয়া। এটা হচ্ছে ল্যান্ডলর্ড কান্ট্রি, এটা হওয়ার সম্ভাবনাটা বেশি। চলো দেখে আসি আমাদের অ্যান্সারটা কী হবে। এই যে দেখো, ভুটান ইজ দ্য কী বলেছে এটা? ভুটান ইজ অন দ্য সাউদার্ন স্লোপস অফ ইস্টার্ন হিমালয়াস, এটা দ্বারা বোঝাচ্ছে পূর্ব হিমালয়ের, মানে পূর্ব হিমালয় যে পর্বতগুলো রয়েছে, পূর্ব হিমালয় পর্বতগুলোর দক্ষিণ পাশে অবস্থিত। তাহলে সাউদার্ন স্লোপ মানে দক্ষিণ ঢালে, মানে এক কথা হিমালয়, যত হিমালয় রয়েছে, হিমালয় পর্বত রয়েছে তার মধ্যে কোনগুলো?
পূর্ব দিকে যেগুলো অবস্থিত, তাহলে পূর্ব দিকের যে হিমালয় পর্বতগুলো রয়েছে সেই পূর্ব দিকের হিমালয়গুলোর বা সেই হিমালয়গুলোর দক্ষিণ ঢালে অবস্থিত মানে দক্ষিণ পাশে। সমগ্র হিমালয়ের যে পূর্ব দিকে যে হিমালয়গুলো রয়েছে সেই হিমালয় ধর এই যে এগুলো হচ্ছে ধরো পূর্ব দিকে অবস্থিত, তো পূর্ব দিকের যে দক্ষিণ ঢাল এটাও হইতে পারে, এটাও হইতে পারে, যেদিকে দক্ষিণ ঢাল সেই দিকেই মূলত আমাদের কি অবস্থিত, এই রাষ্ট্রটি অবস্থিত, জাস্ট এটাই। আচ্ছা, হোয়াট ইজ দ্য থিং দ্যাট গোজ অন অল থ্রু আউট ইচ ইয়ার ইন ভুটান? হোয়াট ইজ দ্য থিং দ্যাট গোজ অন, যেটি চলে, হ্যাঁ সারা বছর ধরে, এই যে গো অন মানে হচ্ছে চলা, সারা বছর ধরে চলে, কোনটাই চলে পুরো বছর জুড়ে, আমরা দেখেছি সারা বছর ধরে ফেস্টিভ্যাল বা উৎসবগুলো চলে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অ্যাবাউট দ্য অকেশন অফ লুনার নিউ ইয়ার? লোসার। এখানে লোসার সম্বন্ধে কি বলা হয়েছে? ইজ ট্রু অ্যাবাউট দ্য অকেশন অফ লুনার নিউ ইয়ার, লোসার। It is a time for family get together. People cook special dishes and wear traditional clothes. Men and women wear colorful masks to enjoy themselves. Guitars and are played by men while women sing. এখানে 4 নম্বর হওয়ার সম্ভাবনাটা নাই, 4 নম্বর আগেই বাদ, তাই না? মেন অ্যান্ড ওমেন ওয়ার কালারফুল মাস্ক, এখানে ইজ টু, এটা নিচে যে লুনার নিউ ইয়ার লোসারের ব্যাপারে কি বলা হচ্ছে, লোসারে কি করা হয়, আমরা যদি একটু প্যাসেজটা দেখি, প্যাসেজে দেখি লোসারের সম্বন্ধে আসলে কি করা হয়েছিল। এই যে লোসার, দেখো এই যে যখন আমরা লোসার অনুষ্ঠান পড়ি তখন সবাই কি করে, নতুন এটি পালিত হয়, মানুষ বিশেষ খাবার রান্না করে এবং নতুন পোশাক পরিধান করে, পাশাপাশি পরিবারের লোকজনও একসাথে হয়, ঠিক আছে? এখানে টোটাল 2টার কথা বলা হয়েছে, কোনটি সঠিক আমাদের উত্তরে, চলো উত্তরে দেখে আসি নিচের কোনটি সঠিক। এই যে ইট ইজ টাইম ফর ফ্যামিলি গেট টুগেদার, মানে এটা হচ্ছে প্রধান, এটা এমন একটা সময় যে সময় পরিবারের লোকেরা একসাথে হয়, কি করা হয় সেটা পরে, এটা উদযাপিত হয় কি হিসেবে, ফ্যামিলির লোকজন একসাথে হওয়ার উদ্দেশ্যে মূলত এটি উদযাপিত হয়। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার। ফ্যামিলি গেট টুগেদারের পরে কি রান্না হয়, কি খাওয়া হয়, বা হচ্ছে কিভাবে কি পোশাক পরা হয় সেটা পরে, আগে হচ্ছে আমরা এখানে ফ্যামিলি গেট টুগেদার হয়, অন্যান্য উৎসবে যেটা মূলত হয় না। আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা যদি চলে যাই, দেখো কি বলেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হলো, ইট ইজ এ টাইপ ফর ফ্যামিলি গেট টুগেদার, এটা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদারের সময়। এরপরে আমরা দেখি জি নম্বর, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ বিইং এ ল্যান্ডলক কান্ট্রি? এখানে ল্যান্ডলক কান্ট্রি হওয়ার মূল আসলে বিষয়টা কি, এটা কি মানে কাহিনীটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে প্রিমিটিভ লাইফস, তারা কি আদিম যুগের মতো বসবাস করে না। পিপুল আর হার্ড ওয়ার্কিং, তারা কঠোর পরিশ্রম করে, এটা সম্বন্ধে বলা হয়নি। তারা সিম্পল মাইন্ডেড, এটাও বলা হয়নি। পিপল হ্যাভ ডেভেলপড এ ইউনিক কালচার, তারা একটা স্বতন্ত্র কালচার গড়ে তুলেছে, মানে এই তারা ল্যান্ডলক কান্ট্রি চারদিক থেকে ঘেরাও হওয়ার কারণে এরা কি অন্যদের সংস্কৃতিকে ধারণ না করে এরা শুধুমাত্র নিজেদের সংস্কৃতিকে একদম স্বতন্ত্র পর্যায়ে নিয়ে গিয়েছে, মানে এদের সংস্কৃতির সঙ্গে অন্য কারো সংস্কৃতির কোনো মিল নেই, প্লাস হচ্ছে অন্যদের সংস্কৃতি এদের মধ্যে ইন্ট্রুশন বা ইন্টারাপশন করতে পারেনি। সেট 3-তে যদি দেখি, দ্য টিচিংস অফ বুদ্ধ আর প্লেড বাই মংস, হ্যাঁ, ওয়ারিং মাস্ক ইন দ্য ফেস্টিভ্যাল কল, এক কথা যখন বৌদ্ধ ধর্মের এই যে তোমার যে সন্ন্যাসীরা রয়েছেন তারা মুখে যখন মুখোশ পরে মূলত তারা যেটা পালন করেন সেই উৎসবকে বলা হয় হচ্ছে সে চুজ, আমরা দেখেছি সে চুজ এটা। তারপরে দ্য রিফ্লেক্ট রেফার্স টু, রিফ্লেক্ট শব্দের অর্থ হচ্ছে কি, রিফ্লেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিফলিত করা। এখানে মিরর যদি কি হয় ভার্ব হিসেবে বসে তাহলে সেটা হবে হচ্ছে প্রতিফলিত করা। দ্য ওয়ার্ড জুয়েল রেফার্স টু, জুয়েল শব্দের অর্থ কি, জুয়েল শব্দের অর্থ হচ্ছে এই যে এখানে রত্ন পাথর বলা হয়, শুধু এটাকে রত্ন, এই যে জেমস্টোন বলা হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে জেমস্টোন। ওকে, তারপরে দ্য নি লেন্থ রোব রেফার্স টু, এখানে রোব বলতে হচ্ছে সেই পোশাককে বলা হয়, যে পোশাকটা মূলত কেমন, যে পোশাকটা হচ্ছে হাঁটু পর্যন্ত, এটাকে বলা হয় হচ্ছে ঘো। তারপরে দেখো ই নম্বর। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা ই নম্বরে যাই, আমাদের এইটুকু নিয়ে অবশ্যই যেভাবে বললাম সেভাবেই, দেখো কিছু টপিকস আছে যেগুলো বুঝে পড়তে হয়, আর কিছু টপিকস আছে একদম মুখস্থ করে ফেলতে হয়, যে ওইগুলো সম্বন্ধে শুধু যেটা অ্যান্সার হবে শুধু সেটাই দেখব, অন্য কোনোটা দেখার কোনো অপশনই নাই। আমরা এখানে জেমস বলতে রত্ন পাথর, পার্ল মানে হচ্ছে মুক্তা, আমরা পার্ল যেটা পড়েছিলাম এই পার্লটা হচ্ছে আমরা দেখেছি শ্রীলঙ্কা বা নেপাল পড়ানোর সময় আমরা পার্লের কথা আসছিল, কিন্তু আমরা জেমস্টোন পাথরটা হচ্ছে জেমস্টোন দ্বারা আমরা জুয়েলকে বুঝাবো, আর এটা অবশ্যই শুধুমাত্র কি হবে, এটা শুধুমাত্র ভুটানের সঙ্গেই যাবে, অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে যাবে না। তাহলে আমরা ডি নম্বরে দেখেছি ডার্টস হেয়ার মিন্স, এখানে ডার্টস দ্বারা মূলত কি বোঝায়, ডার্টস দ্বারা হচ্ছে মিক্সিং বোঝায়, থ্রোয়িং বোঝায়,
গ্রোয়িং বোঝায় নাকি ফ্লাটিং বোঝায়? আমরা সাধারণত ডার্টস বলতে হচ্ছে আমরা ছোড়া বোঝাই। ডার্টস হচ্ছে তীর নিক্ষেপী, তীর তো নিক্ষেপই করতে হয় তাই না, তীর নিক্ষেপ করতে হয়। এই যে আমরা যে তীর যেটা ছুরি না, যেটা তীর ছুরি, এখন ওটা তো নিক্ষেপ করার উদ্দেশ্যেই তো মূলত খেলা হয়। আর জেন্টাল শব্দের অর্থ কি? জেন্টাল শব্দের অর্থ হচ্ছে, এখানে জেন্টাল শব্দের অর্থ হচ্ছে সদয় বা হচ্ছে হৃদয়বান। হ্যাঁ, এখানে অ্যান্সার হবে হচ্ছে সদয়। দ্য মেসেজ গট ফ্রম দ্য এরিয়া অ্যান্ড দ্য পপুলেশন অফ ভুটান ইজ দ্যাট। এখানে এখানে মূলত এটি যে একটি ছোট্ট দেশ, হ্যাঁ এই যে ছোট্ট দেশ, এই ছোট্ট দেশের কান্ট্রি বা হচ্ছে লোক সংখ্যা দেখে তোমার কি মনে হয়? এই ল্যান্ড অফ থান্ডার, এটা জনসংখ্যার সাথে ল্যান্ড অফ থান্ডারের কোনো সম্পর্ক নাই। ল্যান্ড অফ থান্ডার্স বলা হয় এখানে ঝড় হয় সেই জন্য, এজন্য এখানে পপুলেশন আর এরিয়ার সাথে ল্যান্ড অফ থান্ডারের কোনো সম্পর্ক নাই। ওভার পপুলেটেড, জনসংখ্যা খুবই কম। বাংলাদেশ হলে এখানে প্রায় 5 কোটি 7 কোটি লোক থাকতো, এদের প্রজনন হার এত বেশি। এটা ওভার পপুলেটেড না। ডিসার্টেড কান্ট্রি না, এটাও না। ডিসার্টেড বলতে ঘনবসতিপূর্ণ বোঝায় না, এটি হচ্ছে ছোট্ট একটি দেশ, এটাই কারেক্ট। এরপরে দেখো ইন প্যারাগ্রাফ 2 দ্বিতীয় প্যারায়, ইট ইজ সেড ভুটান ইজ টু ওয়্যার অনলি দেয়ার ন্যাশনাল ড্রেস ইন পাবলিক। ন্যাশনাল ড্রেস ইন পাবলিক মানে এক কথায় হোয়াট ইজ মিন বাই দিস সেন্টেন্স, এটা দ্বারা মূলত কি বোঝায়? দ্য পিপল অফ ভুটান আর নট ফন্ড অফ পুটিং অন দেয়ার ন্যাশনাল ড্রেস অ্যাট হোম। তারা বাসায় পড়তে ইচ্ছুক না, না এটা বোঝায় না। The Bhutanese want to show their cultural tradition only. The people of Bhutan do not love foreign dress to wear in public, and the Bhutanese would like to cherish their own culture always. এই যে এখানে এইটা হবে অ্যান্সার। তারা সবসময় নিজেদের কালচারকে বিশ্বের সামনে তুলে ধরতে চায়, বা হচ্ছে তাদের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে সবসময় নিজেদের কালচার চর্চা করার বা নিজেদের সংস্কৃতি চর্চা করার। আমাদের এখানে অ্যান্সারটা হবে এটা 4। চলো 4 নম্বর অ্যান্সারটা দেখে আসি। সেট 4 এর অ্যান্সার দেখেছো, এটি কালচার অলওয়েজ। ঠিক আছে, চলো আমরা পরেরটাতে যাই। হু আর প্রোটেক্টেড, কাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট অফ স্টেপস টেকেন টু প্রিজার্ভ দ্য বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটির মাধ্যমে কাদেরকে আসলে রক্ষা করা হয়েছে? আমরা দেখেছি সকল যে ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা অ্যান্ড ফনা বলতে কি বোঝায়? সকল ধরনের উদ্ভিদ এবং প্রজাতি। তাহলে এখানে উদ্ভিদ এবং প্রজাতি বলতে সকল প্লান্টস অ্যান্ড অ্যানিমালস প্রত্যেকেই মূলত রক্ষা করা হয়। এখানে অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, এখানে অল ভ্যারাইটি, শুধু প্লান্টকে না, শুধু রেইন ফরেস্টকে না, এখানে প্লান্টসকে এবং অ্যানিমালসকে দুইটাকেই মূলত কী করা হয়? বাঁচিয়ে রাখা হয়। ভুটানিজ পিপল আর ড্যাশ বাউন্ড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। তাদেরকে হ্যাঁ কিভাবে প্রোটেক্ট করা হচ্ছে? এই ভুটানিজ পিপল আর ড্যাশ, তারা বাধ্য, কি করতে বাধ্য? এই যে প্রোটেক্ট করতে, পরিবেশকে রক্ষা করতে তারা বাধ্য। কেন বাধ্য? কিভাবে বাধ্য? সংস্কৃতিগতভাবে। স্ট্রিক্টলি মানে কঠোরভাবে বুঝছি, কিন্তু এই কঠোরতা তো বাংলাদেশেও আছে, এটা কি মানা হয়? মানা হয় না। এজন্য তাদের বিশেষত হচ্ছে তারা কনস্টিটিউশনালি মানে সাংবিধানিকভাবে তারা বাধ্য, তাদেরকে অবশ্যই সেটা মানতে হবে। এজন্য এখানে অ্যান্সার হবে আসবে হচ্ছে কনস্টিটিউশনালি। দ্য ভুটানিজ আর ড্যাশ। আবার ভাবতে পারো স্যার নেচার, এখানে ন্যাচারালি বলতে হচ্ছে প্রকৃতিগতভাবে বোঝায়। ন্যাচারালি মানে হচ্ছে তারা স্বভাবগতভাবে, না তারা স্বভাবগতভাবে এরকম না, তাদেরকে কনস্টিটিউশন দেওয়ার মাধ্যমে তাদের ধীরে ধীরে তাদের স্বভাবে এটা ঢুকে গেছে। এখানে ন্যাচারালি এটা অ্যান্সার হবে না, স্ট্রিক্টলিও হবে না, অ্যান্সার হবে হচ্ছে কনস্টিটিউশনালি। আচ্ছা, এরপরেরটাতে আমরা যাই। দ্য ভুটানিজ আর, ভুটানিরা আর ড্যাশ অফ ইন্ট্রুশন। তাহলে এখানে কি হয়েছে? ফরেন কালচার অ্যান্ড ভ্যালুজ। তাহলে ফরেন কালচার আর হচ্ছে ভ্যালুর প্রতি, এইগুলোর প্রতি আগ্রাসনের প্রতি তারা কি কনসাস, বা শব্দের অর্থ হচ্ছে সতর্ক। তারা মূলত সতর্ক থাকে। কোনো বিষয়ে সতর্ক থাকা মানে কি? ওই জিনিসটা যাতে তার সাথে না হয়। হ্যাঁ, আমি দুর্ঘটনার ব্যাপারে সতর্ক, তার মানে কি আমি চাচ্ছি যে দুর্ঘটনা হোক? না। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আমি ভাইরাল হওয়ার ব্যাপারে সতর্ক, মানে কি আমি কি ভাইরাল হতে চাই? না, আমি ভাইরাল হতে চাই না। এখানে আমার কথা হচ্ছে যে আমি ভাইরাল হওয়ার ব্যাপারে সতর্ক, বা ভুল পড়ানোর ব্যাপারে সতর্ক। আমি ভুলও পড়াতে চাই না, আমি ভাইরালও হতে চাই না, মানে এরকম আর কি। যে বিষয়ে সতর্ক দ্যাট মিনস আমি সেটা হতে চাই না। তাহলে তারা ফরেন কালচার এবং ভ্যালুজ, এই জিনিসটা যে তাদের মধ্যে প্রবেশ করবে, তাদের সংস্কৃতিতে প্রবেশ করবে, এই বিষয়ে তারা সতর্ক। তার মানে তারা চায় না যে তাদের সংস্কৃতিতে এবং মূল্যবোধের মধ্যে বিদেশি সংস্কৃতি এবং মূল্যবোধ প্রবেশ করুক। ঠিক আছে, কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে দেয়ার মাস্ট বি 60% ড্যাশ ইন দ্য কান্ট্রি। 60% কী থাকতে হবে? 60% যে ফরেস্ট এরিয়া, বনায়ন থাকতে হবে। ইন 2006 ভুটান ওয়াজ ড্যাশ কান্ট্রি ইন দ্য এশিয়া। এশিয়ার মধ্যে সেটা সেরা রাষ্ট্র। এই জন্য এটা হচ্ছে শুধু হ্যাপিয়েস্ট। এই যে দিয়ের পরে হ্যাপিয়েস্ট বলতে সুপারলেটিভের
হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়, এটাই হচ্ছে বেস্ট বোঝায়। 2006 সালে খেয়াল রাখবে, ইন 1974 সালে ভুটানিজ গভর্নমেন্ট অ্যালাউড দ্য ফার্স্ট, তারাই প্রথমবারের মতো তারা কি অ্যালাউ করে, তারা মূলত যে ফরেন ট্যুরিস্ট, এর আগে তারা ফরেন ট্যুরিস্টকে অ্যালাউ করতো না। সেট 5-এ যাই আমরা। সেট 5-এ ভুটান ইজ এন্ডোড উইথ, এটি এন্ডোড শব্দের অর্থ অলঙ্কৃত। কী দ্বারা অলঙ্কৃত? এখানে কি রয়েছে, এখানে আমরা দেখেছি যে অনেক বেশি এই যে রিচ ফ্লোরা অ্যান্ড ফনা, হ্যাঁ, এখানে হচ্ছে উদ্ভিদ প্রজাতি আর হচ্ছে প্রাণী প্রজাতি অনেক বেশি রয়েছে। এবারে হোয়াট ইজ দ্য পসিবল পেনাল্টি, পসিবল পেনাল্টি, এখানে পেনাল্টি বা হচ্ছে শাস্তিটা কি? ভুটানে সর্বোচ্চ শাস্তি কি? হত্যার শাস্তি। ইভেন সেটা যদি একটা কি হয়, একটা সারস পাখিও হয়, সেক্ষেত্রে হত্যার শাস্তি কি? তাকে কি করা হবে? লাইফ ইমপ্রিজনমেন্ট। হ্যাঁ, লাইফ ইমপ্রিজনমেন্ট শব্দের অর্থ কি? লাইফ ইমপ্রিজনমেন্ট শব্দের অর্থ হচ্ছে তাকে সারা জীবনের জন্য জেল খাটতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটা একটু পড়ি। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব দ্য ক্লিয়ারনেস অফ অ্যাটমসফিয়ার, মানে ভুটানের পরিবেশ বা আবহাওয়া যে পরিষ্কার, এটা আমরা কি দেখে বুঝতে পারি? প্রিস্টাইন ভেজিটেশন, মানে পুরনো উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলোর কারণে। আইডিয়াল ডেস্টিনেশন, মানে এখানে হচ্ছে গন্তব্যস্থল হিসেবে আদর্শবান এটার জন্য। পিওর এয়ার, এটা হচ্ছে পিওর এয়ার মানে হচ্ছে বিশুদ্ধ বাতাস, এটার জন্য নাকি ক্রিস্টাল ব্লু স্কাই। এখানে আমার অ্যান্সার হবে ক্রিস্টাল ব্লু স্কাই, কারণ এই জায়গাটাতে আমরা যদি একটু অ্যান্সারটা দেখে নিই তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, তোমাদের মধ্যে একটা সিরিয়াসনেস আসে। এই যে দেখো ক্রিস্টাল ব্লু স্কাই, ক্রিস্টাল ব্লু স্কাই মানে হচ্ছে ঘনীভূত মেঘের মধ্যে, আবার মেঘগুলো ঘনীভূত থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে না, আর আকাশটা যত বেশি পরিষ্কার হবে, আমরা বলেছি না আকাশ যত বেশি পরিষ্কার তার মানে আবহাওয়া তত বেশি সুন্দর। ঠিক আছে, তাহলে এখানে আবহাওয়া কি বোঝাচ্ছে? আবহাওয়া সুন্দর বোঝাচ্ছে, এজন্য এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ক্রিস্টাল ব্লু স্কাই। দিস স্মল কান্ট্রি ভুটান ইজ লাইকড বাই, এটা কারা পছন্দ করে? অবশ্যই যারা এনভায়রনমেন্ট লাভারদের কাছে এটা হচ্ছে সবচেয়ে বেশি। ট্যুরিস্টদের কথা বলা হয়নি, যারা প্রকৃতি বা পরিবেশ পছন্দ করে তাদের কাছে এই ভুটান খুবই প্রিয়। হোয়েন এ কান্ট্রি ইজ রেটেড, ইট ইজ অন এ, যখন রেট করা হয়, যখন হচ্ছে রেটেড বলতে তালিকা করা হয়, তখন সেটা অবশ্যই কি থাকে? লিস্টের মধ্যে থাকে। ঠিক আছে, যখন একটি হোয়েন এ কান্ট্রি ইজ রেটেড, যখন এখানে রেট বলতে কি, যখন ভোট দেওয়া হয়, যখন হচ্ছে তোমার এটাকে তুলনা করা হয়, তাই না? যখন রেটিং করা হয় তখন এটা লিস্টে থাকে। হোয়াট ইজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডেসক্রাইবস দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ টু প্রোটেক্ট দ্য নেশন, এখানে নিচের কোনটি দ্বারা মূলত এই গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ, এই যে তোমার বাইরের দেশের যে তোমার মূল্যবোধ, বাইরের দেশের সংস্কৃতি যখন প্রবেশ করে সেই ব্যাপারে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ কেমন? আমরা দেখেছি স্টার্ন মানে হচ্ছে কঠোর, তারা টাফ, তারা দেখিয়েছে কোনোভাবে এটা সম্ভব না, এটা নিয়ম মেনে চলতে হয়, এজন্য এখানে হচ্ছে স্টার্ন, তারা সতর্ক। হ্যাঁ, দ্য টার্ম ব্যান্ড, সতর্ক কারা? সতর্ক হচ্ছে জনগণ, আর সরকার হচ্ছে কি এখানে ঋদ্ধ হস্তে বা কঠিন হস্তে এটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে স্টার্ন হবে, স্টার্ন এটা সিনোনিমের মধ্যে ছিল, তোমরা আবার একটু দেখে নিও। আচ্ছা, আর এখানে দেখো লাস্ট কোশ্চেনে আমরা আসছি, দ্য টার্ম ব্যান ইজ সিনোনিমাস টু, ব্যান শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা, তাহলে এটাকে কি করে দেয়া? ব্লক করে দেয়া বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে ব্লক করে দেয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এমসিকিউগুলো শেষ হয়েছে। তোমরা এমসিকিউগুলো কারো কোনো সমস্যা থাকলে আবার প্রথম থেকে পড়ে নিবে। আর এই যে এখানে যে সিনোনিমগুলো দেওয়া হয়েছে, এইটার সিনোনিম কী হবে, ওইটার সিনোনিম কী হবে, সেটা তোমরা যেটার সিনোনিম পেয়েছো সেগুলো আমাদের লিস্টগুলো থেকে আবার সম্পূর্ণ অংশ দেখে নিবা। যেটার সিনোনিম বলা হচ্ছে সেটার সবগুলো সিনোনিম মুখস্থ, যেটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে সেটার সবগুলো অ্যান্টোনিম মুখস্থ। এখন আমাদের এই অংশটুকু শেষ হয়ে গেছে, আমরা যা শুধু এর পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরে আমরা যে প্রশ্নগুলোতে যাব বলেছি, প্রশ্নগুলো একটু দেখি। হোয়াট ইজ ঘো ইন কিরা, ঘো এবং কিরা কি? আমরা জানি এগুলো হচ্ছে ছেলে এবং মেয়েদের পোশাক, যেটা আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে দেখেছি। এটা দেখো এখানে ঘো ইজ এ, এই যে দেখো ঘো ইজ এ নি লেন্থ রোব, এটা এমন একটা পোশাক যেটা হচ্ছে হাঁটু পর্যন্ত লম্বা। আর কিরা ইজ এ শিট লাইক ক্লথ পিস, এটা হচ্ছে একখণ্ড কাপড় যেটা মূলত কিসের মতো? শীটের মতো, যেখানে সেলাই থাকে না, সেলাইবিহীন একটি পোশাক বলা হয়। তাহলে ঘো হচ্ছে হাঁটু পর্যন্ত লম্বা একটা পোশাক যেটা পুরুষেরা পরে, এবং কিরা হচ্ছে শীটের মতো, শীট মানে এখানে কোনো সেলাই থাকবে না, কাটাছেঁড়া থাকবে না, এটা একখণ্ড পোশাক বলা হয়। ঠিক আছে, বি নম্বর প্রশ্নে আমরা যাই। দেখো বি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, আমাদের এ নম্বর শেষ। বি নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইন ভুটান কল্ড, ভুটানের যে ধর্মীয় উৎসব, হ্যাঁ ধর্মীয় উৎসবকে আমরা সেচুজ দেখেছিলাম, সেচুজ বলা হয়, তাই না? এই যে দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইন ভুটান ইজ কল্ড সেচুজ,
এই যে এখানে টিটা থাকবে, টি এর উচ্চারণটা হবে না আর কি, সে চুজ, এখানে এটাকে বলা হয় হচ্ছে সে চুজ, রাইট। আচ্ছা, সি নম্বর প্রশ্নে আমরা যাই। সি নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ লোসার অ্যান্ড হোয়েন ইট ইজ সেলিব্রেটেড। লোসার কি এবং কখন এটি উদযাপিত হয়, তাই না? আমরা দেখেছি লোসার হচ্ছে একটি কেমন উৎসব, এটা হচ্ছে বাৎসরিক একটা উৎসব, নতুন বছরে যে এখানে নতুন বছরকে, এটা হচ্ছে মেজর একটা উৎসব, প্রধান উৎসব। দ্য লোজার ইজ ওয়ান অফ দ্য মেজর ফেস্টিভ্যালস, মানে প্রধান উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি উৎসব অফ দ্য ভুটানিজ, ভুটানদের কাছে, ভুটানের নাগরিকদের কাছে। অ্যান্ড ইট ইজ সেলিব্রেটেড কখন, অন লুনার নিউ ইয়ার, হ্যাঁ, চাঁদ অনুসারে বা চাঁদের মাস অনুসারে যখন নতুন বছর আসে তখনই মূলত এই লোসার উদযাপিত হয়, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা প্রশ্ন ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমাদের এই 3টা প্রশ্ন শেষ। এখন আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে, হোয়াট ডু ভুটানিজ পিপল ডু ডিউরিং লোসার। লোসারের সময় তারা মূলত কি করে? আমরা দেখেছি ফ্যামিলি গেট টুগেদার হয়, পাশাপাশি আর কি দেখেছি, ফ্যামিলি গেট টুগেদারের পাশাপাশি আমরা দেখেছি যে নতুন নতুন পোশাক পরে, নতুন খাবার, বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়, তাই না? ডিউরিং লোসার, লোসারের সময়ে ভুটানিজ পিপল গেট টুগেদার, তারা গেট টুগেদার, তারা পরস্পরের সাথে কি হয়, একে অপরের সাথে দেখা করে, একে অপরের সাথে যুক্ত হয়। কুক স্পেশাল ডিশেস, তারা মূলত এই টাইমে কী করে, স্পেশাল মানে বিশেষ বিশেষ খাবারগুলো তৈরি করে। তারপরে হচ্ছে ওয়ার নিউ ক্লথস, এই সময় তারা নতুন নতুন পোশাক পরে, তাই না? কেমন পোশাক পরে? নতুন পোশাক পরে। তারপরে হচ্ছে আমরা এখানে ডিউরিং দ্য ফেস্টিভ্যাল, এই উৎসবের সময়ে মেন প্লে আর্চারি অর ডার্টস, তারা মূলত যে তীরন্দাজি করে বা তীর ছোড়ার খেলা খেলে, হোয়াইল, ওই যে সময়টাতে হোয়াইল ওমেন সিং অর ডান্স, যখন নারীরা মূলত গান গায় এবং নাচ করে, ঠিক আছে? এই মূলত লোসারের সময় এই কাজগুলো হয়। আমরা অবশ্যই প্যাসেজ দেখে দেখে তারপরে অ্যান্সার করব, নিজে থেকে অ্যান্সার করা যাবে না। তারপরে দেখো, হোয়াট হ্যাজ বিন মেনশন ইন দ্য টেক্সট অ্যাজ দ্য রিজন বিহাইন্ড ইভলভিং এ ইউনিক কালচার অ্যান্ড ট্র্যাডিশন ইন ভুটান, মানে এখানে আসল কারণটা কি, কোন বিষয়টির কথা উল্লেখ করা হয়েছে যে এখানে ইউনিক কালচার এবং ট্র্যাডিশনকে, এটা যে ডেভেলপ হয়েছে, এটার কারণ হিসেবে কাকে দেওয়া হয়েছে? এটার কারণ হচ্ছে, কারণটা কি, দ্য টেক্সট মেনশন দ্যাট ভুটান ইজ ল্যান্ডলর্ড কান্ট্রি, এটা কেমন একটি দেশ, এটা হচ্ছে ল্যান্ডলর্ড মানে হচ্ছে আবদ্ধ, সারাউন্ডেড বাই ডিফারেন্ট কান্ট্রিজ, তাই না? এটা হচ্ছে ল্যান্ডলকড লোকেশন, এটা হচ্ছে চারদিক থেকে আবদ্ধ একটা লোকেশনে অবস্থিত। আর এই যে এখানে কি বলা হয়েছে, দ্য টেক্সট মেনশনস দ্যাট ভুটানস ল্যান্ডলকড লোকেশন অ্যান্ড রিমোটনেস, মানে হচ্ছে যেখানে দুর্গম স্থানে অবস্থিত হওয়ার কারণে বা অবস্থান হওয়াটা, হ্যাভ আইসোলেটেড ইট, এটাকে কি করেছে, আবদ্ধ করে রেখেছে, চারদিক থেকে আবদ্ধ করেছে, ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী থেকে, চারদিক পুরো পৃথিবী থেকে আলাদা করে রেখেছে, মানে এটা উল্লেখ করা হয়েছে। দিস লোকেশন হ্যাজ লেড, এই যে তাদের যে অবস্থান, হ্যাজ লেড, এটি মূলত প্রশ্নটা কিন্তু ছিল পারফেক্টেড, দেখো তোমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য অ্যান্সার আসছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ লেড টু দ্য ডেভেলপমেন্ট, এটি মূলত ডেভেলপমেন্ট অফ এ ইউনিক কালচার অ্যান্ড ট্র্যাডিশন বেসড অন বুদ্ধিস্ট বিলিফ। তাহলে এখানে বৌদ্ধ ধর্মের যে বিশ্বাস, সেই বৌদ্ধ ধর্মের বিশ্বাসের উপর ভিত্তি করে একটা স্বতন্ত্র কালচার, সংস্কৃতি এবং ট্র্যাডিশন গড়ে উঠেছে বা সেটার উন্নয়ন ঘটেছে, এবং সেই সেটাই মূলত এই ঘটেছে কিসের কারণে, এই লোকেশনের কারণে। এই লোকেশন যদি না হতো তাহলে সেখানে কি, ল্যান্ডলক লোকেশন যদি না থাকতো তাহলে সেখানে রিমোটনেস বিষয়টা কাজ করতো না। আর রিমোটনেস বিষয়টা কাজ না করলে বাইরের দেশের সংস্কৃতি, হ্যাঁ, এখানে ইন্ট্রুশন হতো, ইন্টারাপশন হতো। যেহেতু বাইরের দেশের সংস্কৃতি এখানে প্রবেশ করতে পারেনি, বা যেখানে বাইরের দেশের সংস্কৃতি সম্বন্ধে নিষেধাজ্ঞা দেওয়া আছে, তারা যেহেতু এই ব্যাপারে তারা কশাস বা সতর্ক, এজন্য তাদের এখানে নিজেদের সংস্কৃতিকেই তারা চর্চা করছে। এই যে নিজেদের সংস্কৃতি চর্চার একটা আইকন বা প্রতীক হিসেবে তারা অবস্থান করছে, এজন্যই তাদের কালচারটা ইউনিক সবার থেকে। আমরা সেট 2-তে যাবো, চলো। সেট 2-তে দেখো কি বলেছে, হোয়াট কনফার্মস, কোনটি নিশ্চিত করে, দ্য আইডিয়া দ্যাট ভুটানিজ ফলো এজ ওল্ড ট্র্যাডিশন ফর বিল্ডিং হাউসেস, তারা যে বিল্ডিং তৈরির ক্ষেত্রে, ভবন তৈরির ক্ষেত্রে তারা পুরনো যে ট্র্যাডিশন বা ঐতিহ্যকে ধরে রাখছে, এটা কোন কথার মাধ্যমে প্রমাণিত হয়? এই যে দেখো, দ্য ইউজ অফ সিম্পল ম্যাটেরিয়াল, সাধারণ ম্যাটেরিয়াল বা উপাদান তৈরি করা হয়, ব্যবহার করা হয়, যেমন মাড, স্টোন, উড অ্যান্ড দ্য, এই বিষয়গুলো ব্যবহার করা হয় ম্যাটেরিয়াল হিসেবে। অ্যান্ড দ্য এক্সচেঞ্জ অফ লেবার, এবং এই যে তার লেবার বা হচ্ছে শ্রমিকদের মূলত নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে, হ্যাঁ, একজনের সাথে আরেকজন চেঞ্জ করে, একজনের আরেকজনকে দেয়, আরেকজন নেয়, হ্যাঁ, নিজেরাও মূলত কি করে, শ্রমিক হিসেবে কাজ করে। অ্যামংস পিপল, নিজেদের মধ্যে। ইন দ্য নেইবারহুড, এই যে তারা যে এই বিষয়টাই তাদেরকে কনফার্ম করে যে দ্য ভুটানিজ ইউজ ওল্ড ওল্ড
ট্র্যাডিশনাল ওয়ে অফ বিল্ডিং হাউসেস। তার এইটা মূলত একটা সময় ছিল যখন নিজেদের মধ্যে একে অপরের সাথে শেয়ার করা হতো। হ্যাঁ, পূর্বে ছিল এটা যে খুবই সিম্পল কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করা হতো এবং পরবর্তীতে এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে যখন কাজ করা হবে তখন তারা শ্রমিকদেরও নিজেদের সাথে শেয়ার করতেন, যে আমার শ্রমিক তোমার হয়ে কাজ করুক, তোমার শ্রমিক আরেকজনের হয়ে কাজ করুক, পরবর্তীতে আমি নিজেও হয়তো কি হিসেবে শ্রমিক হিসেবে কারো না কারো বাসায় কাজ করব, এরকম আর কি। তারা বাইরের কোনো কমিউনিটি থেকে লোকজন নিয়ে কাজ করায় না, নিজেদেরকে তারা এতটা কি বলবো এটাকে রয়্যাল বলে ভাবে না, শ্রমকে তারা সম্মান করে। ঠিক আছে, এই জিনিসটাই বোঝায় হচ্ছে তারা কি একটা ট্র্যাডিশনাল ওয়ে অনুসারে তারা আগাচ্ছে। আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা যাই। ফ্রম ইয়োর রিডিং অফ দ্য প্যাসেজ, এখান থেকে তুমি কি পড়ে বুঝতে পারো? স্টেট দ্য লোকেশন অফ ভুটান, ভুটানের অবস্থান দাও, অবস্থান সম্বন্ধে ধারণা দাও। ভুটানের অবস্থান সম্বন্ধে ধারণা চেয়েছে। ভুটানের অবস্থান কেমন দেখো। ভুটান ইজ এ কান্ট্রি, এটা হচ্ছে এমন একটা দেশ অন দ্য সাউদার্ন স্ল্যাবস অফ ইস্টার্ন হিমালয়স, মানে হিমালয়গুলোর পূর্ব দিকে যেগুলো রয়েছে, পূর্ব হিমালয়ের দক্ষিণ ঢালে অবস্থিত একটি দেশ হচ্ছে ভুটান। ফ্রম নর্থ, উত্তর দিক থেকে, মানে দেশটির উত্তর দিকে, ভুটানের উত্তর দিকে, ইট ইজ বর্ডার্ড উইথ তিবেত, এটি তিব্বত দ্বারা বেষ্টিত। দেশটির উত্তর দিকে রয়েছে তিব্বত বা তিব্বতীয় অঞ্চল, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সাইড, রেস্ট অফ আদার সাইড, মানে নর্থ বা দ্য ইস্ট, ওয়েস্ট আর সাউথ, এই তিনটা দিকে কি রয়েছে? দ্য রেস্ট অফ দ্য আদার সাইড, দ্য রেস্ট অফ আদার সাইডস উইথ ইন্ডিয়া, অন্য অন্য তিনটি দিক হচ্ছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া দ্বারা পরিবেষ্টিত। তাহলে ভুটানের তিন দিকে ভারত, উত্তর দিকটা হচ্ছে তিব্বত। ঠিক আছে, এটা হচ্ছে তার অবস্থান। এখন ডিসক্রাইব হাউ দ্য অফিসিয়াল নেম অফ ভুটান হ্যাজ বিন ডিরাইভড, তাহলে এখানে দাপ্তরিক নাম পেয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে। ডেরাইভ, ডেরাইভ মানে হচ্ছে নেয়া, কোথা থেকে তার দাপ্তরিক নামটি নেওয়া হচ্ছে। আমরা জানি হিমালয় পর্বতের থেকে একটা কি আসে, হিমালয় পর্বত থেকে মূলত একটা ঝড় আসে, তাই না? দ্য অফিসিয়াল নেম অফ ভুটান ইজ ড্রাক ইউল, ড্রাক ইউল, অর ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন, ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। এই যে থান্ডার ড্রাগন যে নামটা আসছে, এই নামটা কোথা থেকে আসছে? দেয়ার আর নিউমেরাস ফিয়ার্স, ভয়ঙ্কর কিছু কি হয়, থান্ডার ঝড় হয়, স্টর্ম, থান্ডার স্টর্মস, কিছু ঝড় হয়, অল দ্য ইয়ার অ্যারাউন্ড, পুরো বছর জুড়ে, ইন ভুটান, ফ্রম হুইচ, যেটি থেকে দ্য অফিসিয়াল নেম হ্যাজ বিন ডিরাইভড, অফিসিয়াল নেম বা দাপ্তরিক বা অফিসিয়াল যেটাকে আমরা বলি, হ্যাঁ, সরকারিভাবে এই নামটি আসছে হচ্ছে এই ঝড়গুলো থেকেই, ঝড়গুলোর কথা স্মরণ করেই মূলত ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন, মানে হচ্ছে বজ্র ঝড়ের, বজ্র ড্রাগনের দেশ, এটাকে বলা হয়। দেখো এরপরে কি আছে, হোয়াট ডু দ্য মাস্কড মংস ডু ইন এ কমন ফেস্টিভ্যাল ইন ভুটান। হ্যাঁ, কমন ফেস্টিভ্যালগুলোতে যে মুখোশ পরা সন্ন্যাসীরা মূলত কি করে? তাদের কাজ হচ্ছে নাচ করা, এবং তাদের নাচের উদ্দেশ্য হচ্ছে এভিল থেকে তাদের বাসস্থান এবং নিজের উপত্যকাকে বাঁচানো। এই যে এখানে ইন এ কমন ভুটানিজ ফেস্টিভ্যাল, হ্যাঁ, ভুটানিজ ফেস্টিভ্যালের সাধারণ যে অনুষ্ঠানগুলো, মাস্কড মংস পারফর্মস, তারা মূলত পারফর্ম করে, কি পারফর্ম করে? ডান্সেস, তারা নাচ পারফর্ম করে টু প্রোটেক্ট দেয়ার ভ্যালিজ, তাদের উপত্যকাকে বাঁচাতে। ডান্সের উদ্দেশ্য হচ্ছে উপত্যকাকে বাঁচানো, অ্যান্ড টু ড্রাইভ অ্যাওয়ে, ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়ানো, তাড়ানো। এই যে দেখো অ্যান্ডের উভয় পাশে একই পার্টস অফ স্পিচ বসে, যে টু প্রোটেক্ট হচ্ছে কি একটা, এবং ডান্সের উদ্দেশ্য হচ্ছে প্রোটেক্ট করা, এই যেটা হচ্ছে ইনফিনিটিভ। আবার টু ড্রাইভ অ্যাওয়ে এটা হচ্ছে ইনফিনিটিভ, টু ড্রাইভ অ্যাওয়ে এটা কি সরিয়ে দেয়া। দ্য এভিল স্পিরিট, এভিল স্পিরিট মানে কি? বাজে আত্মা, হ্যাঁ, বাজে শয়তান, বাজে আত্মাকে কি করা? তাদের উপত্যকা এবং বসতবাড়ি থেকে দূরে সরানো, এটাই হলো তাদের কাজ, এজন্যই তারা ডান্স করে। ই নম্বরে আমরা যদি যাই, দেখো ই নম্বরে কি বলেছে। এই নম্বরে বলা হয়েছে পিপল কুক স্পেশাল ডিশেস, ভালো ভালো খাবার রান্না করে, বিশেষ খাবার, এবং ওয়্যার নিউ ক্লথস। ডু ইউ সাপোর্ট দ্য অ্যাটিটিউড, তুমি কি এই অভ্যাসটাকে তুমি কি সমর্থন করো, এবং কেন সমর্থন করো বা কেন সমর্থন করো না? এই নম্বরে অবশ্যই একটা সুন্দর অনুষ্ঠানের পোশাক, সুন্দর পোশাককে আমরা সমর্থন করি। ইয়েস, অবশ্যই তোমার অবস্থান আগে বলবা। ইয়েস, আই সাপোর্ট দ্য অ্যাটিটিউড, আমি এই অ্যাটিটিউড বা অভ্যাসকে সমর্থন করি। প্রিপেয়ারিং স্পেশাল ডিশেস, এই যে স্পেশাল ডিশের যে এটাকে প্রস্তুত করা, অ্যান্ড ওয়ারিং নিউ ক্লথ, এই যে যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, এখানে তো ফুল স্টপ আছে, এই যে দেখো ফুল স্টপ আছে না, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলো, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের আইএনজি করার চেষ্টা করবো। আর অ্যান্ডের উভয় পাশে যেহেতু সেম পার্টস অফ স্পিচ, সেহেতু এই পাশেও নাউন, এই পাশেও নাউন দিয়েই শুরু করা হয়েছে। তাহলে প্রিপেয়ারিং স্পেশাল ডিশেস অ্যান্ড ওয়ারিং নিউ ক্লথস ডিউরিং ফেস্টিভ্যাল, এই যে অনুষ্ঠানের সময়, লাইক লোসার, লোসারের মতো অনুষ্ঠানে। রিফ্লেক্ট, এটি মূলত
তুলে ধরে বা ম্যানিফেস্ট করে, প্রকাশ করে। রেসপেক্ট কি প্রকাশ করে? সম্মান প্রকাশ করে। ফর ট্র্যাডিশনস, ট্র্যাডিশন মানে ঐতিহ্য। ব্রিং ফ্যামিলিজ টুগেদার, এটাতে মূলত কী করে? পরিবারগুলোকে একসাথে নিয়ে আসে, পরিবারের মানুষগুলো একসাথে। আমরা যদি দেখো না ঈদের সময়ে সনাতন ধর্মাবলম্বীর পূজার সময়ে তারা মূলত যখন নতুন পোশাক পরে, আমরা জানি নতুন পোশাক কিনলেই কিন্তু মনে হয় যে বাইরে থাকে আমার ভাইটা বা আমার বোনটা, ওর জন্য কিছু কিনি। কেন আসে এটা মাথায়? কারণ আমরা একসাথে হতে চাই। এই জন্য মূলত ফ্যামিলি টুগেদার ব্রিংস ফ্যামিলিজ টুগেদার, পরিবারের লোকজনকে একসাথে নিয়ে আসে। অ্যান্ড ক্রিয়েটস আ জয়ফুল অ্যান্ড ফেস্টিভ অ্যাটমসফিয়ার, হ্যাঁ, এবং একটি জয়ফুল, আনন্দপূর্ণ এবং উৎসবপূর্ণ একটা পরিবেশ তৈরি করে। আনন্দপূর্ণ এবং উৎসবপূর্ণ একটা পরিবেশ তৈরি করে। আমরা সুন্দর পোশাক কিনি কেন? পাশের জনকে দেখাইতে হবে যে আঙ্কেল দেখেন আমার যে পোশাক, হ্যাঁ, আবার হচ্ছে উৎসবমুখর একটা পরিবেশ আসে, তাই না? এইটার কথাই বলা হয়েছে শুধু। আমি অবশ্যই সাপোর্ট করি। তুমি যদি সাপোর্ট না করো, হ্যাঁ, তাহলে তুমি বলবা কেন তুমি সাপোর্ট করো না। তাহলে এখানে ডেপিক্ট মানে নির্দেশ করো। এ টিপিক্যাল ভুটানিস ম্যান ফ্রম ইয়োর ইমাজিনেশন। ডেপিক্ট মানে চিত্রিত করো, চিত্রিত করা আবার চিত্র অঙ্কন না। এই যেরকম বলছে না যে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর হাত মানে কত বড় হাত ছিল, একজন সুন্দর করে এরকম বসায় নিয়ে এরকম করে হাতের ছবি আঁকায় দিয়ে আসছে, এত বড় হাত ছিল, এরকম কিন্তু না। এখানে চিত্রিত করা বলতে বোঝানো হয়েছে তুলে ধরো, তোমার ইমাজিনেশন থেকে তুলে ধরো। তাহলে এখানে উল্লেখ করার কথা বলা হয়েছে। তাহলে এখানে আর টিপিক্যাল ভুটানিস ম্যান, টিপিক্যাল মানে সাধারণ একজন ভুটানিস, তিনি মূলত কি করেন? ইউজুয়ালি হ্যাজ এ মঙ্গোলিয়ান ফিচার, তিনি মঙ্গোলিয়ানদের মতো একটা, মানে তাদের মঙ্গোলিয়ান একটা কি গঠন রয়েছে, মঙ্গোলিয়ানদের মতো গঠন। হি শুড বি অ্যাটায়ার্ড, তার পরা উচিত। অ্যাটায়ার্ড মানে পোশাক পরিহিত, হ্যাঁ, কিসের মতো পরা উচিত? তার অ্যাটায়ারটা কেমন হওয়া উচিত? অ্যাটায়ার্ড মানে পোশাক আচ্ছাদিত বা পোশাক পরিহিত, এইভাবে থাকা উচিত। ইন এ রোব লাইক ড্রেস, কেমন ড্রেস? রোব লাইক ড্রেস, রোবের মতো একটা পোশাক হওয়া উচিত। তার পোশাকটা কেমন হওয়া উচিত? রোবের মতো। অ্যান্ড লাইক ড্রেস কল্ড ঘো, এবং সেই পোশাকটাকে কি বলা হবে? ঘো বলা হবে। হি উড হ্যাভ অ্যামিকেবল এক্সপ্রেশন, বন্ধুভাবাপন্ন একটা এক্সপ্রেশন থাকতে হবে। নট অ্যাট অল এ লাউড ওয়ান, এবং তার মধ্যে কোনো প্রকার মানে চিল্লাপাল্লা হইচইপূর্ণ কোনো কি থাকা যাবে না, কোনো আচার আচরণ থাকা যাবে না। আচ্ছা, আমরা এ নম্বর প্রশ্নটা পড়ে শেষ করলাম। আমরা বি নম্বরে যাই। দেখো কি বলেছে। বি নম্বর প্রশ্নটা আমরা যদি একটু পড়ি, বি নম্বর প্রশ্নে কি আছে দেখো। এই যে হোয়াট কনফার্মস দ্য আইডিয়া, কোন বিষয়টি দ্বারা তুমি বুঝতে পারো দ্য ভুটানিজ ফলো ইজ ওল্ড ট্র্যাডিশন ফর বিল্ডিং হাউস, বিল্ডিং হাউসের জন্য যে তারা পুরনো সংস্কৃতিকে বহন করছে, সেটা তুমি কিভাবে বুঝতে পারো? এই প্রশ্নটা কিন্তু আমরা এর আগে একবার পড়েছি, তাই না? আরেকবার পড়িয়ে দিয়ে দেখো। দ্য আইডিয়া ইজ কনফার্ম, এটি নিশ্চিত হয়। বাই দ্য ফ্যাক্ট, সেই ঘটনার দ্বারা, দ্যাট ভুটানিজ হাউসেস আর বিল্ড ফ্রম মাড অ্যান্ড স্টোন, এটা কি কাদা এবং স্টোন বা হচ্ছে পাথর দ্বারা মূলত কি গঠিত। উইথ উডেন সিঙ্গেল, এবং এটা উডেন সিঙ্গেল রুফ, তাই না? মানে কাঠের খণ্ড দ্বারা, কাষ্ঠখণ্ড দ্বারা মূলত এটি তৈরি করা হয়। অ্যান্ড আয়রন নেইলস আর নেভার ইউজড, এবং এখানে আয়রন নেইলস, এটা কুসংস্কার কিনা যায় না, কিন্তু তারা কখনোই লোহার পেরেক ব্যবহার করে না। পিপল ইউজুয়ালি হেল্প ইচ আদার, পরস্পরকে সহায়তা করে। বাই এক্সচেঞ্জিং লেবার উইদিন দ্য কমিউনিটি, সম্প্রদায়ের মধ্যে একে অপরের সাথে তারা মূলত লেবার বা শ্রমিক আদান প্রদানের মাধ্যমে মূলত তারা নিজের ঘর বাড়ি তৈরি করে। এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা পূর্বের সময় দেখে আসছি, অনেক আগে থেকে। এটা অনেক আগে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের মধ্যে এই বিষয়গুলোর পরিবর্তন হয়েছে, কিন্তু তারা এই বিষয়টাকে ধারণ করে রেখেছেন নিজের মধ্যে। যেহেতু নিজের মধ্যে ধারণ করে রেখেছেন, সেহেতু আমরা বলতে পারি যে এটা তারা হচ্ছে এইজ ওল্ড ট্র্যাডিশন, মানে হচ্ছে পূর্বের যে ট্র্যাডিশন বা ঐতিহ্য, তারা তাদের নিজেদের মধ্যে এটাকে ধারণ করে রেখেছেন। আচ্ছা, সি নম্বর প্রশ্নে যদি যাই, দেখো কি বলেছে। দ্য ভুটানিজ নেভার ইউজ, তারা কখনোই আয়রন নেইল ব্যবহার করেন না। হু সেজ দিস, এটা কে বলেছে? অবশ্যই অথর বা লেখক বলেছে, তাই না? এটা হচ্ছে লেখকের বলা একটা গল্প, ঘটনা। তারপরে হোয়াই ডাজ হি অর শি সে দিস, কেন তিনি এটা বললেন? এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্স, 2টি বা 3টি সেন্টেন্সের মধ্যে বর্ণনা করো। যখনই এক্সপ্লেইন 2-3টা সেন্টেন্সের কথা বলবে, তখন 2-3টা লাইন দিবা না, কিন্তু তখন অবশ্যই চেষ্টা করবা 2-3টা ফুল স্টপ দেওয়ার জন্য। তাহলে এখানে 5-6 লাইন হলেও সমস্যা নাই, যেহেতু এইটার মার্কস একটু বেশি থাকে, বা এটাতে মার্কস দেওয়ার জায়গা থাকে, মার্কস কাটারও জায়গা থাকে। এখানে কিন্তু 3 লাইন হয়েছে, মানে তুমি পরীক্ষায় 3 লাইন লিখবে তা না, তোমাকে কি করতে হবে? 3টা ফুল স্টপ ব্যবহার করতে হবে, ঠিক আছে? দ্য অথর অফ দ্য প্যাসেজ সেজ দিস, মানে এই কথাটি মূলত কে বলেছে? এই কথাটি বলার লোকটি হচ্ছে অথর বা হচ্ছে লেখক বলেছেন।
দ্য অথর ওয়ান্টস টু ইনফর্ম দ্য রিডার, তিনি মূলত রিডার বা হচ্ছে পাঠককে এইটা ইনফর্ম করতে চান যে অফ হাউ দ্য ভুটানিজ বিল্ড দেয়ার হাউজেস থ্রু দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করতে চান যে কীভাবে ভুটানিজরা বা ভুটানের নাগরিকেরা কীভাবে তাদের ঘরবাড়ি বানান। ইট ইজ সেড দ্যাট, এটি বলা হয়েছে যে প্যাসিভ ভয়েসে, ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়েছে যে ভুটানিজ হাউজেস আর বিল্ড ফ্রম মাড অ্যান্ড স্টোন, মূলত কাদামাটি, হ্যাঁ, এবং পাশাপাশি আমরা স্টোন বা পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আমরা এটা দেখেছি তাই না। ভুটানের বাড়িগুলো কাদামাটি এবং পাথর দিয়ে তৈরি হয়েছে, উইথ উডেন সিঙ্গল রুফ, তারা মূলত কি ব্যবহার করেন, এখানে ছাদ ব্যবহার করেন, কাঠের খণ্ড, কাষ্ঠখণ্ড ছাদ ব্যবহার করেন, বাট দে নেভার ইউজ, কিন্তু তারা কখনোই ব্যবহার করেন আয়রন নেইল ইন দেয়ার বিল্ডিং, তাদের ভবনে আয়রন নেইল শব্দের অর্থ কি, আয়রন নেইল শব্দের অর্থ হচ্ছে এটা দ্বারা তার কাটা, তারা বিল্ডিংয়ে কখনোই তার কাটা ব্যবহার করে না। এই প্রশ্নটা একটু ভালো করে পড়বা, মানে লেখক কেন বললেন বা কীভাবে হলো, এটি তিনি বলার উদ্দেশ্য, কেন বললেন উদ্দেশ্য হচ্ছে তিনি আমাদের জানাতে চান, কেন বললেন এই কথার উদ্দেশ্য তিনি আমাদেরকে জানাতে চান কীভাবে তারা লাইফ লিড করে এবং তাদের বসতবাড়ি কীভাবে তৈরি করা হয়, জাস্ট তিনি শুধু এটাই জানাতে চান। আমরা সেট 3-এ যাব। সেট 3-এর প্রশ্নে কি বলেছে, হোয়াট হ্যাভ মেড ভুটান অ্যান আইডিয়াল প্লেস ফর এনভায়রনমেন্ট লাভার, মানে প্রকৃতি প্রেমীদের জন্য ভুটানকে কেন আইডিয়াল প্লেস বলা হয়। এখানে আইডিয়াল প্লেস বলার কারণ হচ্ছে এটার মানে এক কথা বাতাস সুন্দর, পরিষ্কার একটা বাতাস রয়েছে, যে পিওর মাউন্টেন এয়ার, এটা আমরা প্যাসেজ থেকেই নিয়ে এখানে বসানো হয়েছে। দেখো, পিওর মাউন্টেন এয়ার, ক্রিস্টাল ব্লু স্কাইস, বলতে পারো স্যার স্কাইস এখানে প্লুরাল কেন হলো, এটা প্যাসেজেই দেওয়া আছে, এটা নিয়ে আমিও খটকাইছিলাম যে স্কাইসের পরিবর্তে স্কাই দিয়ে দিব কিনা, কিন্তু আমরা দেখেছি প্যাসেজে এটা দেওয়া আছে। অ্যান্ড প্রিস্টাইন ভেজিটেশন, এবং আদিম যুগের বা আদি যুগের গাছপালা, উদ্ভিদ, হ্যাঁ, এই যে উদ্ভিদ আবরণ মানে পুরো পৃথিবীর মধ্যে এইখানটাতে আমাজন বন বাদে যদি চিন্তা করি, এই রাষ্ট্রে অনেক পুরনো গাছপালা পাওয়া যায়, হ্যাঁ, এই যেখানে কি ভেজিটেশন কভার হ্যাভ মেড ভুটান অ্যান আইডিয়াল প্লেস, এটাকে আদর্শ একটা জায়গা করে তুলেছে ফর দ্য এনভায়রনমেন্ট লাভার, কাদের কাছে, পরিবেশ প্রেমীদের কাছে। এটা আমরা প্যাসেজে পেয়েছি, সেখান থেকে অ্যান্সারটা নেওয়া হয়েছে। তুমিও তোমার মতো আলাদা ভাষা ব্যবহার করে অ্যান্সার করতে পারো, যে আলাদা মানে আদর্শ একটা জায়গা হয়ে ওঠার প্রধান কারণ হচ্ছে পিওর মাউন্টেন এয়ার, বা পিওর এয়ার কামস ফ্রম মাউন্টেন, বা হচ্ছে ক্রিস্টাল ব্লু স্কাইস, হ্যাঁ, এটা ক্রিস্টাল বলতে ক্লিয়ার বলা হয়, ক্লিয়ার ধরা যাবে এখানে, একদম ক্লিয়ার। অ্যান্ড পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রিস্টাইন ভেজিটেশন কভার, মানে হচ্ছে উদ্ভিদের যে আবরণটা, পুরনো উদ্ভিদের যে আবরণ, এই আবরণই মূলত কী করছে, পরিবেশটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। আমরা পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্নে কি বলেছে, হোয়াই হ্যাজ দ্য গভর্নমেন্ট অফ ভুটান টেকেন এ নাম্বার অফ স্টেপস, কেন নিয়েছে এ নাম্বার অফ, যখনই পড়বা এ নাম্বার অফ, এই নাম্বারের জায়গায় লটকে বসাই দিবা, মনে হবে এ লট অফ, অসংখ্য, আর এ লট অফ মানে প্রচুর, এরপরে নাউন অবশ্যই প্লুরাল হবে। এ লট অফ স্টেপস কেন নিয়েছেন, এ লট অফ স্টেপস নেওয়ার কারণ হচ্ছে তারা বায়োডাইভার্সিটি, এক কথা বৈচিত্র্য, জীব বৈচিত্র্যতাকে বাঁচিয়ে রাখতে চান। দ্য গভর্নমেন্ট অফ ভুটান হ্যাজ টেকেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এ নাম্বার অফ স্টেপস, অসংখ্য স্টেপস নিয়েছেন, টু প্রোটেক্ট ইটস বায়োডাইভার্সিটি, এটার বৈচিত্র্যতাকে বাঁচিয়ে রাখতে চান, এবং বৈচিত্র্যতাকে টিকিয়ে রাখার জন্যই মূলত অসংখ্য কী নেওয়া হয়েছে, স্টেপস নেওয়া হয়েছে, তাই না, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তারপরে দেখো পরের প্রশ্নে কি বলেছে, হোয়েন ওয়ার দ্য ফার্স্ট ফরেন ট্যুরিস্ট অ্যালাউড ইনটু ভুটান, ভুটানের প্রথম বিদেশি পর্যটক ঢোকার অনুমতি দেওয়া হয় 1974, 1974 সালে, আমরা দেখেছি আমাদের যুদ্ধের 3 বছর পর। দ্য ফার্স্ট ফরেন ট্যুরিস্ট ওয়ার অ্যালাউড, তাকে অ্যালাউ করা হয়েছিল প্যাসিভ ভয়েস ইনটু ভুটান, ভুটানের মধ্যে ইন 1974। এখানে মনে রাখবা যে সাল মাস এদের পূর্বে, মাস সাল এদের পূর্বে কি বসে, ইন বসে, মাস সাল বছর এগুলোর পূর্বে ইন বসে, ইন 1974, 1974 সালে। ডি নম্বর প্রশ্নে আমরা যাই। ডি নম্বর প্রশ্নে কি বলেছে, ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে when did the government lift a ban on TV and the internet, টেলিভিশন এবং ইন্টারনেটের উপরে বিধিনিষেধ তুলে নেওয়া হয়। লিফট মানে হচ্ছে তুলে নেওয়া, এখানে যে ডিড দেওয়ার কারণে এখানে প্যাসেজে লিফটেড ছিল, কিন্তু যখন এখানে ডিড দেওয়া হয়েছে এখানে লিফট কথাটা উঠে গেছে। কত সালে মূলত এখানে কি করা হয়, টেলিভিশন এবং ইন্টারনেটের উপরে বিধিনিষেধ তুলে নেয়, আমরা দেখেছি 1999 সালে, শুধুমাত্র ইন বসিয়ে 1999 বসিয়ে দিলে হয়ে যাবে, যে দেখো দ্য গভর্নমেন্ট লিফটেড, কেন লিফটেড হলো, ওই যে ডিড উঠে যাবে, উঠে গেলে কি আসবে, পাস্ট টেন্স বসবে, এজন্য এখানে বসলো কি লিফটেড।
এ ব্যান, একটি মানে ব্যান ছিল, নিষেধাজ্ঞা ছিল, সেটা তুলে নেওয়া হয়েছে। টেলিভিশন এবং ইন্টারনেটের উপরে ব্যানটাকে তুলে নেওয়া হয়। আর এই যে ব্যানটাকে তুলে নেওয়া হলো, এই ব্যান তুলে নেওয়ার মাধ্যমে মূলত তারা টেলিভিশন এবং ইন্টারনেটের সংযোগে চলে আসেন। ইন 1999 সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই যে শুধু ইন 1999 এই সালটা মনে রাখবে এবং অ্যান্সার করার ওয়েটা মনে রাখবে। তারপরে হোয়াট হ্যাজ বিন মেড ম্যান্ডেটরি ফর অল ভুটানিজ টু ওয়্যার, কি পড়তে বাধ্যতামূলক করা হয়েছে? আমরা জানি যে বিভিন্ন পাবলিক উৎসবগুলোতে নিজেদের ড্রেস পরার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই যে দেখো, ইট হ্যাজ বিন মেড ম্যান্ডেটরি ফর অল ভুটানিজ, সকল ভুটানিজদের জন্য, টু ওয়্যার অনলি দেয়ার ন্যাশনাল ড্রেস, জাতীয় পোশাক, ইন পাবলিক মানে জনসম্মুখে পরার জন্য তাদেরকে অবশ্যই ন্যাশনাল ড্রেস বা জাতীয় পোশাককে মানে বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যাই পরেন, অন্যান্য দিন যাই পরেন না কেন, আপনাকে এই যে মানুষের সম্মুখে যে ন্যাশনাল ড্রেসটা, হ্যাঁ, ইন পাবলিক, এখানে ইন পাবলিক ন্যাশনাল ড্রেসগুলো মানুষের সামনে পরেন, মানে এক কথায় আপনি যখনই পোশাক পরেন না কেন, পোশাক পরলে অবশ্যই তাদের জাতীয় ড্রেসগুলো পরতে হবে। মানে যে আপনার ঘো এবং কিরা, এই যে এই ড্রেসগুলো সবসময়ই মানুষের সামনে যে পড়তে হলে অবশ্যই জনসম্মুখে আপনাকে অবশ্যই এই কালচারাল ড্রেসগুলো পড়তে হবে। সেট 4-এ যাই। সেট 4-এ, হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ স্পেসিফিক কনস্টিটিউশনাল অব্লিগেশন অন দ্য ভুটানিজ পিপল, ভুটানিদের উপরে নির্দিষ্ট সাংবিধানিক বাধ্যবাধকতার প্রভাব কী? বাধ্যবাধকতা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই প্রকৃতির ক্ষতি করা না হয়, কাউকে যাতে কোনো প্রাণী যাতে হত্যা করা না হয়, এটার জন্য একটা ভালো প্রভাব আছে। ইট ইজ দ্য কনস্টিটিউশনাল অব্লিগেশন অফ এভরি ভুটানিজ সিটিজেন টু বি অ্যাওয়ার অফ, সচেতন হওয়ার ক্ষেত্রে, এনি এক্সপ্লয়টেশন, কোনো ধরনের এক্সপ্লয়টেশন বা কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রপার্টিস, কোনোভাবে কি প্রাকৃতিক সম্পদের কোনো ক্ষতি করা যাবে না। দ্য পিপল অফ ভুটান টেক পার্ট ইন, তারা অংশ নেয় কিসে? কনজার্ভিং দ্য এনভায়রনমেন্ট, প্রকৃতি রক্ষায়, তারা মূলত প্রকৃতি সুরক্ষায় তারা অংশ নেয়। কীভাবে? এনশিওরিং দ্যাট, এটি নিশ্চিত করার মাধ্যমে অ্যাটলিস্ট 60% অফ দ্য কান্ট্রি রিমেইনস কভার্ড উইথ ফরেস্ট, এক কথায় তারা মূলত মানে সবাইকে বলে দেওয়া আছে কোনোভাবেই প্রকৃতির ক্ষতি করা যাবে না, ফ্লোরা অ্যান্ড ফনা এর ক্ষতি করা যাবে না, এবং অবশ্যই নিশ্চিত করতে হবে যে অ্যাটলিস্ট 60% এরিয়া কিসে আছে? 60% এরিয়া তোমার এই যে ফরেস্ট বা হচ্ছে বন দিয়ে ঘেরা থাকবে। এটা নিশ্চিত করার মাধ্যমে তারা সবাই কি করে? এই এনভায়রনমেন্ট রক্ষায়, এখানে এনভায়রনমেন্ট রক্ষায় তারা মূলত সবাই কাজ করছে, ঠিক আছে? এটা তারা নিশ্চিত করা হয়, মানে এটা কনস্টিটিউশনাল অব্লিগেশন বা বাধ্যতামূলক একটা রুল, এইটার কারণে মূলত তারা সবাই সচেতন। তারপরে দেখো কি বলেছে, ফ্রম ইউর রিডিং প্যাসেজ, এই প্যাসেজ পড়ার মাধ্যমে রাইট ডাউন দ্য লস অফ ভুটান টু প্রিজার্ভ ইকোসিস্টেম অফ দ্য ল্যান্ড, মানে এই যে ইকোসিস্টেম রক্ষার ক্ষেত্রে যে নিয়মটা আছে সেই নিয়মটা তুমি একটু লিখো, এটা বলতে বলা হয়েছে, লিখতে বলা হয়েছে। তাহলে নিয়মটা কি? আমরা বি নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু পড়ি। দ্য ল অফ দ্য ল্যান্ড ইন ভুটান ইজ কোয়াইট স্ট্রিক্ট, এখানে খুব স্ট্রিক্ট বা হচ্ছে স্টার্ন বলা হয়, খুবই কঠিন, নিয়মটা খুবই শক্তিশালী একটা নিয়ম। ইট মে বি দ্য অনলি কান্ট্রি, এটাই সম্ভবত একমাত্র রাষ্ট্র ইন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে, হোয়ার ওয়ান মে গেট লাইফ প্রিজনমেন্ট, মানে একটা ইমপ্রিজনমেন্ট, মানে পুরো সারা জীবনের জন্য, ইমপ্রিজনমেন্ট বলতে কি বুঝে? সারা জীবনের জন্য মূলত জেল খাটতে হতে পারে, ফর কিলিং, হত্যার জন্য, হ্যাঁ, ইভেন এ অয়েল বার্ড, একটি বন্য পাখি হত্যার জন্য মূলত তার কি হতে পারে? সারা জীবনের জেল খাটতে হতে পারে। ইভেন এমনকি এ ব্ল্যাক নেকড ক্রেন, এখানে ক্রেন বলতে সারস পাখি, একটি কালো গলার, মানে হচ্ছে কালো গলার যদি একটি সারস পাখিকেও হত্যা করা হয় তাহলে এখানে জেল খাটার প্রয়োজন হতে পারে বা জেল খাটার মতো শাস্তি হতে পারে। খুব মজা লাগতেছে এটা পড়ে, আসলে তোমরা পরবর্তীতে যাই না, পরবর্তীতে যারা আমার ক্লাসটা দেখবা তোমরা মজা পাবা কিনা, বাট আমার খুব ভীষণ মজা লাগছে এটা পড়াতে, কারণ এত কঠিন নিয়ম আসলে আমি কোথাও পাই নাই, এবং ভালো লাগছে যে আসলে পৃথিবীর কিছু রাষ্ট্র আছে যারা কনস্টিটিউশনকে এত সম্মান করে। আমরা তো কনস্টিটিউশনকে সেভাবে সম্মান করতে পারি না, আমরা হয়তো সম্মান করলে আমার বন্ধু আমাকে সেটাকে সম্মান করছে না, রাজনীতিবিদরা সেটাকে মিসইউজ করছে, এই জিনিসটা আসলে খারাপ লাগার একটা জায়গা। ইন হোয়াট ওয়ে ইজ ভুটান এ ইউনিক কান্ট্রি অ্যামং অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমগ্র দেশের মধ্যে একটি ইউনিক মানে অনন্য, মানে কোনো রাষ্ট্রের সাথে আসলে এরা তাল মিলিয়ে চলে না, এদেরকে আসলে আমাদের ফলো করা উচিত। কেন? কারণ হচ্ছে ভুটান ইজ দ্য অনলি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, একমাত্র দেশ, হোয়ার দ্য ন্যাশনাল সাকসেস পার ইয়ার, প্রতি বছরের যে
সফলতা এটা কি করে, ইজ মেজার্ড, এটা পরিমাপ করা হয় নট আপন দ্য গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি। যারা 9-10-এ পড়ো তারা জানো, কমার্সে বিশেষ করে বা সায়েন্সের যারা তোমরা লাস্টের দিকে অর্থনৈতিক অধ্যায়গুলো পড়েছে সমাজ বইয়ের, তারা জানো যে জাতীয় দেশজ উৎপাদন যেটা রয়েছে এটার উপর নির্ভর করে মূলত এদের সফলতা নির্ণয় করা হয় না, বাট অন এটা নির্ভর করে দ্য গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, মানে হচ্ছে মোট জাতীয় সুখের উপর ডিপেন্ড করে, আরাম বা সম্প্রীতির উপর ডিপেন্ড করে মূলত তাদের সফলতাটা পরিমাপ করা হয়। দাস তাই ইট ইজ এ ইউনিক কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এই দিক থেকে এরা হচ্ছে ইউনিক, মানে সবার থেকে আলাদা, ইন্ডিভিজুয়াল একটা কান্ট্রি, এর মতো আর কেউ নাই, এজন্য এটা বিশেষ আমাদের কাছে। ডি নম্বরের প্রশ্নে দেখো, হাউ ওয়ার দ্য ভুটানিজ কেপ্ট আইসোলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টিল 1999, 1999 সালের আগ পর্যন্ত কিভাবে এই ভুটানিদের কিভাবে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, কিভাবে? ওই যে টেলিভিশন এবং ইন্টারনেটের উপরে ব্যান ছিল, তারা কোনোভাবে টেলিভিশন এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত ছিল না, যার কারণে তারা অন্যান্য রাষ্ট্র থেকে আলাদা ছিল, আইসোলেটেড ছিল। এই যে বিফোর 1999 দেয়ার ওয়াজ নো টেলিভিশন আর ইন্টারনেট ইন ভুটান, ভুটানে কোনো টেলিভিশন, দূরদর্শন যন্ত্র বা হচ্ছে ইন্টারনেট ছিল না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এটাই হচ্ছে ঘটনা, ভুটান ওয়াজ ওয়ান অফ দ্য লাস্ট সেঞ্চুরিজ, মানে এটা হচ্ছে সত্য ঘটনা, কি মানে ভুটান ওয়াজ ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ, এটা হচ্ছে শেষের দিককার দেশগুলোর মধ্যে একটি অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে, টু ইন্ট্রোডিউস টেলিভিশন অ্যান্ড ইন্টারনেট টু ইটস পিপল, মানে এক কথা খুব বেশি দিন হয়নি মানে ইন্টারনেট এবং টেলিভিশনের সাথে এই দেশের মানুষেরা পরিচিত হয়েছে। দাস ভুটান ওয়ার কেপ্ট, ভুটানিজ ওয়ার কেপ্ট, ভুটানিদেরকে রাখা হয়েছিল আইসোলেটেড, মানে হচ্ছে আবদ্ধ করে, ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী থেকে আলাদা করে রাখা হয়েছিল, টিল 1999, 1999 সাল পর্যন্ত, 1999 সাল পর্যন্ত তাদেরকে পুরো পৃথিবী থেকে কিভাবে রাখা হয়েছিল, আলাদা করে রাখা হয়েছিল। ই নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, শেষ প্রশ্নে চলে আসছি আমরা। শেষ প্রশ্নটা কি দেওয়া আছে, ডেসক্রাইব দ্য, বর্ণনা করো, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ ট্যুরিজম ইন ভুটান, ভুটানের পর্যটনের অবস্থা বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু শেষের প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে লিখতে হয় এবং সুন্দর করে লিখতে হয়। আমি সবসময় অন্যান্য প্রশ্নের অ্যান্সারের চেয়ে এই প্রশ্নটা সবচেয়ে ভালো করে লিখতাম। বিফোর 1974, 1974 সালে দেয়ার ওয়ার নো ট্যুরিস্ট ইন ভুটান, মানে 1974 সালের পূর্বে কোনো ট্যুরিস্ট বা হচ্ছে পর্যটক ছিল না, অ্যালাউ ছিল না। দ্য ব্যান অন ট্যুরিজম হ্যাজ নাও বিন লিফটেড, বর্তমানে মূলত এই ট্যুরিজমের উপরে ব্যানটা বা হচ্ছে ব্যান তুলে নেওয়া হয়েছে। আর বাট ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য নেশন ফ্রম ফরেন কালচার অ্যান্ড ভ্যালুস, বাট এই যে ইন অর্ডার টু প্রোটেক্ট, উদ্দেশ্যে, প্রোটেক্ট দ্য নেশন ফ্রম ফরেন কালচার অ্যান্ড ভ্যালুস, মানে বৈদেশিক যে কালচার বা সংস্কৃতি এবং মূল্যবোধ থেকে এই জাতিকে রক্ষা করতে, দ্য নাম্বার অফ ভিজিটর্স ইজ লিমিটেড, মানে এই সংখ্যাকে মূলত কমিয়ে দেওয়া হয়েছে এবং লিমিটেড টু অনলি 6000 পার ইয়ার। এক কথায় বলতে গেলে এক সময় ব্যান ছিল, এখন সেই ব্যানটা নাই, সেই ব্যানটা তুলে দেওয়া হয়েছে। এবং শুধু ব্যান তুলেই দেওয়া হয়নি, এখানে ভয় পাওয়া হয় বা একটা বিষয় রয়েছে যে হয়তো আমাদের দেশে খুব বেশি পর্যটক যদি আসে তাহলে তাদের সংস্কৃতি, তারপরে হচ্ছে তাদের যে মূল্যবোধ, এটা হয়তো আমাদের সবার মধ্যে ঢুকে যাবে, এতে আমাদের দেশটা আর ইউনিক থাকবে না, অন্যদের মতোই আমরা স্বাভাবিক একটা রাষ্ট্রে পরিণত হয়ে যাব, যেটা আমাদের যে স্বতন্ত্র বৈশিষ্ট্যকে নষ্ট করে দিতে পারে। এজন্য তারা কি করেছে, যে ভিজিটর্স বা ট্যুরিস্টদের সংখ্যাটাকে কমিয়ে এনেছে, বা কমিয়ে আনা বলতে একটা লিমিটেশন বা একটা লিমিটের মধ্যে রেখেছে, এবং সেই সংখ্যাটা মাত্র কি 6000, প্রতি বছরে 6000 জনের বেশি কখনোই কি করতে পারবে না, এইখানে মূলত ভ্রমণ করতে পারবে না। যাই হোক, আমরা ভুটান সম্বন্ধে আমাদের অনেক কিছু জানার ছিল, আমরা অনেক কিছু পড়েছি। শেষে একটা কথা বলি যে তাদের যে উৎসবগুলো রয়েছে, আমরা হয়তো পড়ানোর মাঝে অনেক কিছু স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, তবে এখানে বিষয়টা হচ্ছে যারা যে পোশাকগুলো এক কথা জনসম্মুখে পরার জন্য, শুধুমাত্র বিশেষ বিশেষ উৎসব না, যে জনসম্মুখে পরার জন্য তারা তাদের যে পোশাক, এই পোশাকটা তাদের দেশীয় যে পোশাক, তাদের সংস্কৃতির সাথে যে পোশাকগুলো যায় সেটাই শুধু পরার অনুমতি রয়েছে, তাদেরকে বাধ্য করা হয়, তাদেরকে এখানে বলা হয়েছে যে তোমরা অবশ্যই জনসম্মুখে পরার সময় আমাদের দেশীয় সংস্কৃতির সাথে যায় সেই পোশাকগুলো পরবে, এছাড়া অন্য কোনো পোশাক জনসম্মুখে পরা যাবে না। এই বিষয়টি একটু শেষের দিকে এসে ক্লিয়ার করে দিলাম। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিল সবাইকে পরবর্তী কোনো একটি ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সেই সাদর আমন্ত্রণ জানিয়ে আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি। টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।